22 থেকে আরম্ভ করবো এই ক্যাশ ফ্লো। দেখো কি বলেছে, 22 বলেছে, 22 সামটা কি বলছে, বিসলেরি লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড অন 15 এপ্রিল 2022। 11 তারিখে বিসলেরি কোম্পানি ওপেন হচ্ছে, ঠিক আছে, খুলছে, কোম্পানি খুলছে। তো কোম্পানি খুলতে গেলে তো বলেইছি, কোনো কোম্পানি ওপেন করতে গেলে সবার প্রথম কি দরকার, মানি দরকার, টাকা দরকার, টাকা সোর্স। একটা কোম্পানি তার টাকা জোগাড় করতে পারে বিভিন্ন সোর্স থেকে। কি থেকে? একটা হচ্ছে তার ওন সোর্স, আর ওন সোর্স না হলে তখন আউটসাইডার, মানে মোট কথা শেয়ার ইস্যু করে টাকা জোগাড় করতে পারে, আর ডিবেঞ্চার ইস্যু করে টাকা জোগাড় করতে পারে। আচ্ছা, যখন কোনো কোম্পানি ওপেন হয় ফ্রম দা, আর এই যে কোনো কোম্পানি যখন বিভিন্ন সোর্স থেকে টাকা জোগাড় করে, একটা কোম্পানি, ধরো এই যে কোম্পানি বিসলেরি কোম্পানি, ও কোম্পানি ওপেন করতে গেলে টাকা দরকার, ও বিভিন্ন সোর্স থেকে টাকা জোগাড় করতে পারে, হয় শেয়ার ইস্যু করে আর নাহলে ডিবেঞ্চার ইস্যু করে। আর এই যে শেয়ার বা ডিবেঞ্চার ইস্যু করে যে টাকা জোগাড় করা হচ্ছে এটাকে বলে ফাইন্যান্স। ঠিক আছে, এটা ফাইন্যান্স বলা হয়, ফাইন্যান্স। ঠিক আছে, আর এটাই হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। যখন আমরা ফাইন্যান্সিং করবো তখন বলবো, বা আমার প্রথম ফার্স্ট লেকচারটা দেখেই তুমি বুঝে গেছো ফাইন্যান্সিং বলে কিছু কথা বলা হয়েছিল। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট নেট প্রফিট বিফোর ট্যাক্স। আচ্ছা, পিবিটি বের করতে বলছি, এই একই কথা পিবিটি। আমি শিখিয়েছিলাম পিবিটি বের করার ফর্মুলাটা, নিশ্চয়ই মনে আছে কি বলেছিলাম। হ্যাঁ, নেট প্রফিট, নেট প্রফিট যেটা দিয়ে দেবে, তার সাথে তোমাকে যোগ করতে হতো রিজার্ভ, এর সাথে যোগ করতে হবে ডিভিডেন্ড, আর যোগ করতে হবে ট্যাক্স, ব্যাস শেষ। তিনটে যোগ করলে বেরিয়ে যাবে পিবিটি, এটা শিখিয়েছিলাম। তো দেখো এখানে নেট প্রফিট সম্পর্কে কি বলেছে, আমি একটা করে পড়ছি, হ্যাঁ। সারপ্লাস বলে দিয়েছে। আর দেখো নেট প্রফিট, তুমি বললে স্যার ক্লোজিং মাইনাস ওপেনিং, হ্যাঁ ঠিক বলেছে, একদম ঠিক, ক্লোজিং মাইনাস ওপেনিং। বাট এই অঙ্কে ক্লোজিং ওপেনিং না বলে ওরা একবারে বলেছে ক্লোজিং থেকে ওপেনিং মাইনাস করে কত হবে সেটা বলে দিয়েছে, ঠিক আছে। একবারে নেট প্রফিট বলেছে 4,36,000, তার সঙ্গে ডিভিডেন্ডটা নেবো, ডিভিডেন্ড দেখো ডিভিডেন্ড বলে দিয়েছে, ডিভিডেন্ডটা অ্যাড করবো, ট্রান্সফার টু রিজার্ভ অ্যাড করবো, প্রিলিমিনারি এক্সপেন্সেস দিয়েছে এখানে, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সপেন্সেস, না এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না। আমি বলেছি সব বলে দেবো, সব বলে দেবো, সব বলে দেবো, এটা আসবে না। আমি বলে দেবো, সব বলে দেবো। প্রভিশন ফর ট্যাক্স, তোমাকে এটা অ্যাড করতে হবে। এটা অ্যাড করতে হবে। লস অফ ইনভেন্টরি, ইনভেন্টরি লস হয় ডিউ টু ফায়ার, ঠিক আছে, ডিউ টু ফায়ার। আচ্ছা, তো অব্দি হলো তো, এটা প্রভিশন ফর ট্যাক্স অ্যাড করবো। এবার লস অফ ইনভেন্টরি ডিউ টু ফায়ার, ঠিক আছে, এটাও করবো, লস অফ ইনভেন্টরি ডিউ টু ফায়ার। এটা আমি বলছি, এই দুটো পয়েন্ট, এইটা আর এইটা আমি আলাদা করে বলছি। ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ ফর লস ডিউ টু ফায়ার, এই যে তোমার লস হয়ে তাই ইন্স্যুরেন্স কোম্পানি টাকা পাচ্ছ। প্রপোজ ডিভিডেন্ড এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তার মানে আমার হিসেবে কি আস, 4,36,000 এর সাথে 162 যোগ হবে, 1,00,000 যোগ হবে, আর 1,50,000 কি কি বললাম আমি, 436 এর সাথে কত যোগ হবে, 162 যোগ হবে, 1,00,000 যোগ হবে, আর 150 যোগ হবে, এই তিনটে যোগ হবে। এবার লাস্টে বলছে প্রপোজ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার। আচ্ছা, এই বছরের প্রপোজ ডিভিডেন্ড আসে না, আমি কি বলেছিলাম, কারেন্ট ইয়ারে প্রপোজ ডিভিডেন্ড আসে না, আসে প্রিভিয়াস ইয়ার, তাই তো, এটা আসবে না। তাহলে বোঝা গেল কি কি আসবে কি কি আসবে না।
এখানটায় ওরা দিয়েছে না, এরা বলতে করেছে, বাট আমার কাছে ঠিক বেটার লাগছে না। এই যে প্রিলিমিনারি এক্সপেন্সেস বলো আর লস অফ ইনভেন্টরি ডিউ টু ফায়ার বলো, এইগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি আইটেম। দেখো ওরা এখানে নোট লিখেছে, নোটটা পড়ে দিচ্ছি কি লিখতে চাইছে ওরা, নোটটা পড়ে দিচ্ছে এক্সট্রা অর্ডিনারি আইটেম কোথায় গেল, এই যে এটা পড়ে দিচ্ছি থিওরিটা। এই দেখো কি বলেছে এক্সট্রা অর্ডিনারি আইটেম, বলছে এক্সট্রা অর্ডিনারি আইটেম শোন অ্যাজ এক্সপেন্সেস ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আর added to net profit, but towards the end of deducted to determine cash flow from operating activities. If it is towards operating activity, in case it is not operating activity but for investing or financing activity, it is deducted from that activity. Extraordinary item shown in income in the statement of profit and loss are deducted from net profit towards at the end of it is added to determine cash flow from operating activity in case of related। দেখো এখানে কি বলছে যে না, এটা বলেছে সেরকমভাবে বলেছে, ওরা কি লিখেছে এক্সট্রা অর্ডিনারি আইটেম, মানে অনেক আইটেম আছে এক্সট্রা অর্ডিনারি আইটেম থাকে যেটা আমরা ফাইনাল অ্যাকাউন্ট যখন করি পিএল এর ডেবিট দিকে নিয়ে নিই বা কোনো আইটেম ক্রেডিট দিকে নিই। অনেক আইটেম আছে পিএল এর ডেবিট দিকে নিই বা পিএল এর ক্রেডিট দিকে নিই, ঠিক আছে বুঝতে পারছো তো, এইগুলোকে এক্সট্রা অর্ডিনারি আইটেম বলে। যেমন ধরো একটা এক্সাম্পল আমি তোমাকে যদি বলি, ওরা যেমন এই অঙ্কটাই বলেছে প্রিলিমিনারি এক্সপেন্সেস, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সপেন্সেস। তো প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে এক ধরনের এক্সট্রা অর্ডিনারি আইটেম বলতে পারো, ঠিক আছে। এই আইটেমটা অ্যাকচুয়ালি নেওয়া উচিতই নয় পিএল এ, কারণ এটা হচ্ছে নন ক্যাশ আইটেম, কোনো রকমের কোনো নন ক্যাশ আইটেম পিএল এ নেওয়া উচিত। তো ধরো এরকম কোনো নন ক্যাশ আইটেম পিএল অ্যাকাউন্টে যদি তুমি নাও, তাহলে কি হবে, তোমার পিএল এ নিলে কি হবে, তোমার প্রফিটটা কমে যাবে, তাই প্রফিটটা বাড়াতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে, বুঝতে পারছো তো। হ্যাঁ, নরমালি তুমি ভাবো না, আমি একটা কথা বলি, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন তো আমরা পিএল এ নিতাম, তাই তো, আগে তো নিতাম পিএল এর ডেবিট দিকে ডেপ্রিসিয়েশন নিতাম। তো ডেপ্রিসিয়েশন যদি তুমি পিএল এর ডেবিটে দেখাও, তাহলে তোমার আলটিমেটলি কি হচ্ছে, প্রফিটটা কমে যাচ্ছে। তো ডেপ্রিসিয়েশন কেন নিতে নেই, ক্যাশ ফ্লো বলছে ডেপ্রিসিয়েশন নিতে নেই, কারণ ডেপ্রিসিয়েশন নন ক্যাশ আইটেম, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ আইটেম, তো এটা নেওয়ার ফলে তো প্রফিট কমে যাচ্ছে, প্রফিটটাকে বাড়াতে হবে। তো কোনো রকমের কোনো যদি এক্সট্রা অর্ডিনারি আইটেম থাকে না, এক্সট্রা অর্ডিনারি আইটেম পিএল এর ডেবিট দিকে নেওয়ার ফলে তোমার কি হয়, প্রফিটটা কমে যায়, তাই প্রফিটটাকে বাড়াতে হবে, ঠিক আছে, বোঝা গেল কি বললাম, কোনো রকমের এক্সট্রা অর্ডিনারি আইটেম থাকলে কি করবে, মনে থাকবে তো। কত নম্বর দেখো, আমি অঙ্কটা কোথায় দেখাচ্ছি, এখানে কোথায় গেল, না 22। দেখো এই যে প্রিমিয়াম হচ্ছে এক ধরনের এক্সট্রা অর্ডিনারি আইটেম, এটা তুমি পিএল অ্যাকাউন্টের ডেবিট থেকে নিয়েছিলে, নেওয়ার ফলে তোমার প্রফিট কমে গেছে, তাই এখন ঠিক প্রফিট বের করতে গেলে প্রফিটটাকে বাড়াতে হবে। নাম্বার ওয়ান, লস অফ ইনভেন্টরি ডিউ টু ফায়ার, লাইট মানে তোমার গোডাউনে আগুন লেগে গেছে, গোডাউনে আগুন লেগে যাওয়াতে স্টক গুলো সব ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে স্টক গুলো, তাহলে তোমার লস হয়েছে। তাহলে গোডাউনে আগুন লেগে যাওয়াতে তোমার স্টক লস হয়েছে, এটাও তো এক ধরনের লস, এটাও তো এক ধরনের লস। তাই লস কোথায় কিন্তু দেখিয়েছো, অ্যাকাউন্টেন্ট পিএল এর ডেবিটে দেখিয়েছে খরচ বলে, এক্সপেন্সেস বলে পিএল এর ডেবিটে দেখিয়েছে, ঠিক আছে। তো এটাও এক ধরনের লস, কোন রকমের লস, এটাও কিন্তু পিএল এর ডেবিটে দেখানো উচিত নয়। কেন দেখানো উচিত নয়, কারণ এর ফলে কি তোমার টাকা বেরিয়েছে, তোমার গোডাউনে মাল রেখেছো, বোঝো গোডাউনে মাল রেখেছো, গোডাউন আগুন লেগেছে, গোডাউনে আগুন হয়ে গেল, লস হয়ে গেল, তোমার কি কাউকে টাকা দিতে হয়েছে এর জন্য, কাউকে টাকা দিতে হয়নি। আচ্ছা, কাউকে টাকা দিতে হয়নি, এটাকে বলে না পেপার ট্রানজাকশন বলা হয়, এটাকে পেপার ট্রানজাকশন বা ইন্টারনাল ট্রানজাকশন বলা হয়। এর ফলে কোনো মানে আমি কাউকে টাকা পেমেন্ট করিনি, এটা নন ক্যাশ ট্রানজাকশন, এটা তো নন ক্যাশ ট্রানজাকশন। তো এটাও কিন্তু নেওয়া উচিত নয় পিএল এ ডেবিট। তো নেওয়ার ফলে তোমার কি হচ্ছে, স্যার প্রফিট কমে গেছে, প্রফিট বাড়াতে হবে, তাহলে তুমি কি বুঝতে পারছো, এটাও যোগ করতে হবে, এটাও যোগ করতে হবে, ঠিক আছে তো। দেখো এখানে দেখো ওরা কি করেছে আমি দেখিয়ে দিচ্ছি, আমরা যা যা বললাম ওরা তাই করেছে, এত অব্দি তাই করেছে, আমি দেখাচ্ছি, আমি খাতায় করে দেখাচ্ছি, এত অব্দি তাই করেছে। তারপরে ওরা কি লিখেছে, কোন রকমের কোনো এক্সট্রা অর্ডিনারি আইটেম যোগ করেছে, বুঝতে পারলে, আমি যেটা বললাম তোমাকে, আমি যেটা তোমাকে বললাম ওরা তাই করেছে, দেখেছো তো? ঠিক আছে, এইবার দেখো ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ ফর লস ডিউ টু ফায়ার, এই লসটা হওয়ার ফলে তুমি ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছো, তাই ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছো বলে তুমি ইনকাম সাইড দেখিয়েছো, পিএল এর ক্রেডিট দেখিয়েছো, পিএল এর ক্রেডিট দেখিয়েছো, তোমার গোডাউনে আগুন লেগে গেছে, তুমি ইন্স্যুরেন্স করা ছিল, ক্লেম পেয়েছো। আচ্ছা তোমার কি মনে হয়, কমন সেন্স খারাপ, এই যে গোডাউনে আগুন লেগে গেছে এর জন্য তুমি ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছো, এটা কি বিজনেস ইনকাম নাকি আদার ইনকাম,
আদার ইনকাম, তো এটাও তো নেওয়া উচিত নয় পিএল এর ডেবিটে। তো নেওয়ার ফলে কি সরি ক্রেডিটে নেওয়া উচিত নয়। নেওয়ার ফলে তোমার প্রফিট বেড়ে গেছে। ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে। তাহলে কমাতে হবে। বোঝা গেল তো? তাহলে যদি কোনো এরকম কোনো এক্সট্রা অর্ডিনারি আইটেম পাও, যদি কোনো এক্সট্রা অর্ডিনারি আইটেম পাও, তাহলে তুমি এটাকে ট্রিটমেন্ট করবে প্লাস মাইনাস। এটাই আমি তোমাকে দেখাচ্ছি অঙ্কটা করে। বোঝা গেল তো? এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি আইটেম ট্রিটমেন্ট। যেমন আমি তোমাকে আরো অনেক নাম বলবো এক্সট্রাঅর্ডিনারি নাম। অঙ্ক করতে, করতে পাবে। ধরো বলল প্রফিট অন সেল অফ মেশিনারি, লস অন সেল অফ ফার্নিচার, তারপর ডেপ্রিসিয়েশন, গুডউইল রাইট অফ, ঠিক আছে তো? অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, এরকম অনেক, অনেক অনেক নাম পাবো। যত করবো অঙ্ক আস্তে, আস্তে প্রচুর, প্রচুর, প্রচুর নাম পাবো। প্রচুর নাম। না, না এড বলিনি কিন্তু আমি একবারও। আমি কিন্তু এড বলিনি। আমি বলেছি এক্সট্রাঅর্ডিনারি আইটেম, কোন আইটেম এড হয়, কোন আইটেম লেস হয়। আমি এটা বলেছি। সেটা আইটেমের উপর ডিপেন্ড করবে এড হবে না লেস হবে। যদি এক্সপেন্সেস হয় তাহলে এড, আর যদি ইনকাম হয় তাহলে লেস। দেখো না তোমাকে বোঝাইছিলাম না? বুঝিয়েছিলাম তো আগের দিন। ধরো এটা পিএল, এটা পিএল এর ডেবিট দিক। ধরো এইদিকে একটা আইটেম লিখেছো, ডেবিট দিকে একটা আইটেম লিখেছো। লেখা উচিত ছিল না। লেখার ফলে কি এই প্রফিটটা কমে গেছে। তাহলে কি করলে ঠিক হবে প্রফিটটা? যোগ করতে হবে না? লেখো, প্রথমে লিখবো, প্রথমে কি লিখবো? নেট প্রফিট। প্রথমে লিখবো নেট প্রফিট। ঠিক আছে তো? অ্যাজ পার এসপিএল। এসপিএল মানে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। কত টাকা নেট প্রফিট বলছো? 4,30,000, লাস্টের ঘরে লিখলাম 4,30,000। এর সাথে কি, কি যোগ করতে শিখিয়েছিলাম তোমাকে মনে করো? স্যার ডিভিডেন্ড, সবার প্রথম ডিভিডেন্ড বলেছিলেন, ইন্টেরিয়াম ডিভিডেন্ড। দেখো কোশ্চেনে ডিভিডেন্ড কত টাকা বলেছিল, দেখো কোশ্চেন পড়ে বলো দেখি। ডিভিডেন্ড কত বলেছিল বলো? না, না ওয়ান, না, না কি বলছো? ডিভিডেন্ড বলেছিল 1,62,000। এই দেখো, দেখেছো? দেখলে ডিভিডেন্ড 1,62,000। হ্যাঁ স্যার, আমার বইতে আলাদা ছিল তাই জন্য দেখে নিচ্ছি। তো মিসলেনি অঙ্কটা করো, মিসলেনি ট্রান্সফার টু রিজার্ভ। ট্রান্সফার টু রিজার্ভ দেখো, ট্রান্সফার, তুমি তো 21টা খোলো। ট্রান্সফার টু রিজার্ভ 1,00,000। আর কি লিখবো? প্রভিশন ফর ট্যাক্স। প্রভিশন ফর ট্যাক্স কত ছিল বলো? 1,50,000। তিনটে যোগ করলে যেটা বেরোবে তাকে বলে, তোমাকে কি বের করতে হবে? তোমাকে বলে প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম। তাহলে এটাকে বলে প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে? এটাকে বলে প্রফিট বিফোর ট্যাক্স। কি হচ্ছে? 4,30,000 আর 1,00,000, 5,30,000, 5,30,000, 6,30,000, 6,80,000, 6,80,000 প্লাস 1,62,000 কত হচ্ছে? 8,42,000। তো যোগ বিয়োগটা দেখে নাও তো ঠিক আছে না ভুল আছে? আচ্ছা 4,36,000 ছিল প্রফিট। প্রফিট ছিল 4,36,000, ভুল করে 4,50,000 লিখেছি, 36। তাহলে 4,36,000 হলে এটা হবে 8,48,000। এখানেই আমার শেষ হয়ে যেত প্রফিট বিফোর ট্যাক্স। কিন্তু ওরা কি বলেছে? ওরা বলেছে যে প্রফিট বিফোর ট্যাক্স করলে হবে না, প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম করো, এন্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম করো, ঠিক আছে? তো এখানে এক্সট্রা অর্ডিনারি আইটেম কটা ছিল? আমি দেখো মার্কিং করছি, আমি মার্কিং করছি, কালারিং, কালারিং করে দেখাচ্ছি। দেখো এটা ছিল একটা এক্সট্রা অর্ডিনারি আইটেম, এটা ছিল একটা এক্সট্রা অর্ডিনারি আইটেম, আর এটা ছিল একটা এক্সট্রা অর্ডিনারি, তিনটে এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে? তিনখানা এক্সট্রা অর্ডিনারি আইটেম ছিল। মনে থাকবে তো? এই তিনটে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি আইটেম। তো এই যে এক্সট্রা অর্ডিনারি আইটেম দিয়েছে, এই আইটেমটা তুমি নাম শুনেই তো বলতে পারছো প্রিলিমিনারি এক্সপেন্স। হ্যাঁ, তুমি যদি না জানো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি প্রিলিমিনারি এক্সপেন্স জিনিসটা কি। প্রিলিমিনারি এক্সপেন্সেস জিনিসটা কি জানো তো? কোম্পানি যখন তৈরি হয়, আমরা শোনো, আমাদের কোম্পানি অ্যাকাউন্ট আসবে এরপরে, ঠিক আছে? যখন
যখন কোম্পানি তৈরি করতে হয় না, কোম্পানি ফর্ম করতে গেলে বেশ কিছু খরচা করতে হয়। মানে লিগাল এক্সপেন্সেস হয় কোম্পানি তৈরি করতে গেলে। বিজনেস স্টাডিজে আগে পড়েছিলে ক্লাস 11 এ। ঠিক আছে? কোম্পানি ওই জয়েন্ট স্টক কোম্পানি পড়েছিলে। কোম্পানি তৈরি করতে গেলে বিভিন্ন রকমের খরচা হয়। তো এই খরচাগুলো কোম্পানি তৈরি হওয়ার আগে করতে হয়। এবার কোম্পানি যখন তৈরি হয়ে যায়, কোম্পানি তো তারপর কোম্পানি রানিং হচ্ছে, কোম্পানি চলছে। তো প্রতি বছর কোম্পানি তৈরি হওয়ার আগে যে খরচাটা হয়েছিল, সেই খরচাটা কোম্পানি তৈরি হওয়ার আগে যে খরচাটা হয় তাকে বলা হয় প্রিলিমিনারি এক্সপেন্সেস। এবার এই টাকাটা প্রতি বছর কিছু, কিছু করে সরাতে হয়। যেমন এখানে প্রিলিমিনারি সরিয়েছে কত টাকা দেখো 50,000 বলেছে না? প্রিলিমিনারি এক্সপেন্স তুমি সরিয়েছো 50,000 অর্থাৎ তোমার কিন্তু কোম্পানি তৈরি করার জন্য 50,000 টাকা খরচা হয়নি, খরচা আরো অনেক হয়েছিল। তুমি এই বছর প্রফিট থেকে 50 সরিয়েছো। পরের বছর আবার 50 সরাবে, তারপর বছর আবার 50 সরাবে, এরকম করে সরাতে হয়। প্রতি বছর প্রফিট থেকে কিছু, কিছু করে টাকা সরাতে হয়। বোঝা গেল কি বললাম? প্রতি বছর প্রফিট থেকে কিছু, কিছু করে টাকা সরাতে হয়। তো তুমি ধরো এবছর প্রফিট থেকে সরিয়েছো। প্রশ্ন হলো এই যে তুমি টাকাটা সরিয়েছো তোমাকে পারমিশন কে দিয়েছে এই টাকা সরাতে? এই প্রিলিমিনারি এক্সপেন্সেস কি আমরা কাউকে দিই? ভালো করে বুঝবে। কাউকে দিতে হয় না। এই টাকা কোনো লোককে পেমেন্ট করতে হয় না। এই টাকাটা আমার আগে খরচা হয়ে গেছে। তাই পকেট থেকে কিছু, কিছু করে টাকা সরাচ্ছি। টাকাটা কাউকে পেমেন্ট করতে হয় না। তার মানে ঘরের হচ্ছে, ঘর হচ্ছে না। তাহলে ঘর থেকে যদি টাকা না বেরোয় তাহলে তো ক্যাশের তো ঝামেলা হবে। ক্যাশের সমস্যা হবে। তো ব্যাপারটা বুঝতে পেরেছো? তুমি যদি কাউকে ক্যাশ টাকা পেমেন্ট করতে, তারপরে যদি তুমি পিএল এর ডেবিটে বিল নিয়ে এসে নিতে তাহলে কোনো ভুল ছিল না। তুমি যদি কাউকে পেমেন্ট করোইনি, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কাউকে পেমেন্ট করোনি অথচ তুমি পিএল এর ডেবিটে লিখেছো কেন? পিএল এর ডেবিটে লেখার ফলে তোমার প্রফিটটা কি হচ্ছে? স্যার কমে গেছে। তাই এখন এড এই জন্য এড করবে। কারণটা বলবো কেন এড করলাম? তাই এখানে লিখবো যোগ দিয়ে লিখবো এক্সট্রা অর্ডিনারি আইটেম। লিখবো এক্সট্রা অর্ডিনারি আইটেম। কিছু এক্সট্রা অর্ডিনারি আইটেম যোগ করব আর কিছু আইটেম লেস করব। এক্সট্রা অর্ডিনারি আইটেম। এরা তোমাদের বইতে কেন জানো তো? আমার কিছু করার নেই। ও কোশ্চেন তোমাকে জানতে চেয়েছে পিবিটি বের করো আর এক্সট্রা তোমাকে বের করতে বলছে নেট প্রফিট ট্যাক্স এন্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম বের করতে। যদি এটা যদি আরেকটু মানে ফুল ফেস সাম হতো না এটা, আমি এক্সট্রা অর্ডিনারি আইটেম লিখতামই না। আমি লিখতামই না এক্সট্রা অর্ডিনারি আইটেম। আমি কি লিখতাম জানো তো? এক্সট্রা অর্ডিনারি আইটেমের জায়গায় এর জায়গায় এক্সট্রা অর্ডিনারি আইটেমের জায়গায় লিখতাম হচ্ছে তোমার নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স। তুমি যদি আমার ক্লাস ফলো করো, ফার্স্ট ক্লাসে দেখবে, ফার্স্ট ভিডিওতে তোমাকে যে দিয়েছি, ওখানে দেখবে লেখা ছিল নেট প্রফিটের সঙ্গে আমরা অ্যাড করেছিলাম কি নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং। যদি তোমার মনে থাকে বা খাতা খুলে দেখবে, ওই জন্য বলেছিলাম বারবার দেখতে। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং লিখেছিলাম। তুমি এক্সট্রা অর্ডিনারি হ্যাঁ, আলাদা করে বার করতে বলছি। কিন্তু জেনারেলি আমরা যে গ্র্যাজুয়েশনেও এত বড়, বড় হার্ড অঙ্ক পড়ায়, ওখানেও এক্সট্রাঅর্ডিনারি লিখতামই না। আমরা লিখতাম নন ক্যাশ আর নন অপারেটিং। কিছু করার নেই, তোমাকে কোশ্চেন বের করতে হবে তাই লিখো। ঠিক আছে? এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, "স্যার আমি বলব এই নন ক্যাশ আর নন অপারেটিং টা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি।" বুঝতে পারলে তো? আমি যে ভিডিওতে ১ম ভিডিওতে লিখেছি না নন ক্যাশ আর নন অপারেটিং ওটাই এক্সট্রাঅর্ডিনারি। ওটাই এক্সট্রাঅর্ডিনারি। আলাদা কিছু না। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তাহলে কি লিখবো এখানে? প্রিলিমিনারি এক্সপেন্সেস। কত টাকা? 50,000। আর কি ছিল দেখো? বলেছিলাম ওই লস অফ ইনভেন্টরি বলেছিলাম ওই একই কনসেপ্ট কিন্তু একই। লস অফ ইনভেন্টরি ডিউ টু ফায়ার 2 lakhs 2,50,000 হয়ে গেল। এবার লেস করবো এক্সট্রা অর্ডিনারি আইটেম। ওখানে লেখা থাকতো আমাদের লিখেছিলাম কি প্রথম ক্লাসে নন অপারেটিং ইনকাম। না একটা খরচ ছিল একটা ইনকাম ছিল। একটা এক্সপেন্স একটা ইনকাম।
ইনকামটার নাম লেখো ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ ফর লস ডিউ টু ফায়ার। ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ ফর লস ডিউ টু ফায়ার। ফর লস ডিউ টু ফায়ার। আচ্ছা তাহলে কত ছিল এটা? 1,00,000 টাকা ছিল। প্লাস মাইনাস করবো, এটাকেই বলে নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম। $8,48,000 plus $2,50,000 minus 1,00,000, $9,98,000। ঠিক আছে, দেখো এবার দেখো হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো ওরা কিছু লিখেছে এখানে, কি বলেছে এখানে নাকি নেই? ঠিক আছে চলো, শেষ হয়ে গেছে অঙ্ক। তাহলে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করতে কি কি শিখলাম এখনো পর্যন্ত? প্রফিট বিফোর ট্যাক্স শিখলাম, প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম শিখলাম। এবার কি বলেছে? অপারেটিং প্রফিট বের করতে বলেছে। কি বলেছে? ডিটারমাইন অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। তো অপারেটিং প্রফিট কি করে বের করতে হয় দেখো লিখেছে। অপারেটিং প্রফিট বের করতে গেলে সবার প্রথম করবে নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস। নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম, যেটা আমি এইমাত্র বের করে দেখালাম, এটার সাথে কি করতে হয়? নন ক্যাশ আর নন অপারেটিং আইটেম। এই যে বললাম না তোমার কিছুক্ষণ আগে বলছিলাম নন ক্যাশ আর নন অপারেটিং আইটেম বলছিলাম, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেম এইগুলোকে অ্যাড করব আর নন অপারেটিং ইনকামকে লেস করবো, করলে বেরিয়ে যাবে অপারেটিং প্রফিট। লিখে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। অপারেটিং প্রফিট বের করার ফর্মুলাটা প্রথমে লিখবো প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম, রাইট। এর সাথে করবো কি নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। মাইনাস করবো কি নন অপারেটিং ইনকাম। এটা হচ্ছে নিয়ম, অপারেটিং প্রফিট বের করার নিয়মটা। কি লিখলাম দেখলে তো? প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম, এর সাথে যোগ করবো নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস, মাইনাস করবো নন অপারেটিং ইনকাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো কি বলেছে এখানটায়। এই যে এখানে বলে নন ক্যাশ, নন ক্যাশ খরচ কাকে বলে? কোনগুলোকে নন ক্যাশ বলে? নন ক্যাশ এক্সপেন্সেস। নন ক্যাশ এক্সপেন্স মানে যেগুলোর জন্য ক্যাশ পেমেন্ট করতে হয় না। আমরা আগে যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে অনেক খরচ লিখতাম যেইগুলোর জন্য কাউকে পেমেন্ট করতে হয় না, যেমন ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কাউকে পেমেন্ট করতে হয় না, এটা নন ক্যাশ এক্সপেন্সেস। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন কি কাউকে পেমেন্ট করি না? তাহলে আমরা পিএল এর ডেবিটে কেন লিখেছি? তাই না? আমরা তো ডেপ্রিসিয়েশন কাউকে পেমেন্ট করি না। তা কাউকে যদি পেমেন্ট করি তখন তুমি পিএল এ লেখো, কোনো সমস্যা নেই। তুমি কাউকে পেমেন্টই করো না, তো পিএল এর ডেবিটে কেন লিখেছো? ডেপ্রিসিয়েশন হচ্ছে এক ধরনের নন ক্যাশ এক্সপেন্সেস, যেটা লেখা উচিত ছিল না।
এটা লেখা উচিত নয়। লেখার ফলে কোম্পানির প্রফিট কমে গেছে, এখন প্রফিটটাকে বাড়াতে হবে। তাই ডেপ্রিসিয়েশন থাকলে কি করবো? যোগ করে দেবো। কেন যোগ করবো? কারণ হচ্ছে এটা নন ক্যাশ এক্সপেন্সেস। অ্যামোর্টাইজেশন অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর উদাহরণ কি? গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, কম্পিউটার সফটওয়্যার, এইগুলো। এইগুলো যদি তুমি অ্যামোর্টাইজেশন করো, দেখো ডেপ্রিসিয়েশন কার হয়? ট্যানজিবল অ্যাসেটস এর উপর ডেপ্রিসিয়েশন হয়, ঠিক আছে? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর উপর অ্যামোর্টাইজেশন হয়। একই কনসেপ্ট। এই গুডউইল যে তুমি অ্যামোর্টাইজেশন করছো, গুডউইল যে তুমি অ্যামোর্টাইজ করছো, ঠিক আছে? অ্যামোর্টাইজ মানে ওয়ান টাইপ অফ ডেপ্রিসিয়েশন। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অ্যামোর্টাইজেশন মানে ওয়ান টাইপ অফ ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন ট্যানজিবল অ্যাসেটস এর ক্ষেত্রে ইউজ করা হয়, আর অ্যামোর্টাইজেশন ইনট্যানজিবল অ্যাসেটস এর ক্ষেত্রে ইউজ করা হয়। তাই এটা পিএল এর ডেবিটে লিখেছো, লেখার ফলে প্রফিট কমে গেছে, ঠিক আছে? তাই প্রফিট বাড়াতে হবে। তো এটাও নন ক্যাশ। ব্যাড ডেট, ব্যাড ডেট তো নন ক্যাশ। আরে ব্যাড ডেট, ধরো আমি কাউকে ধারে মাল বিক্রি করেছি, সে আমার টাকা মেরে দিয়েছে। তাহলে টাকা মেরে দিয়েছে, হ্যাঁ মানলাম এটা হলে আমার ক্ষতি হয়েছে, কিন্তু ব্যাড ডেট তুমি পিএল এর ডেবিটে লিখেছো। কেন পিএল এর ডেবিটে লিখেছো? তুমি বলছো খরচ, এক্সপেন্সেস বলে। তাই ব্যাড ডেটের টাকা কি তুমি কাউকে পেমেন্ট করেছো? ব্যাড ডেট কি কাউকে আমরা পেমেন্ট করি? এটা তো নন ক্যাশ। এটাও লেখা উচিত নয়। তো লেখার ফলে প্রফিট কমে গেছে, প্রফিটটাকে বাড়াতে হবে। সিম্পল সিম্পল কনসেপ্ট হয়েছে। এবার দেখি প্রভিশন ফর ডাউটফুল ডেট। প্রভিশন ফর ডাউটফুল ডেট জিনিসটা কি? আমি মনে করছি নেক্সট ইয়ারে আমার টাকা মার যেতে পারে, নেক্সট ইয়ারে আমার টাকা মার যেতে পারে, তাই টাকা সরাচ্ছি। কই দিচ্ছ নাকি? তুমি কি টাকাটা কাউকে দিচ্ছ? না স্যার, কাউকে দিচ্ছি না। কাউকে দিচ্ছি না টাকাটা। টাকাটা আমি রেখে দিচ্ছি, সরকার ঘরেই রেখে দিয়েছে। এবার তাহলে তুমি কেন? এটা তো খরচ নয়। পিএল এর ডেবিটে লেখা উচিত কি নয়? নন ক্যাশ। তাহলে পিএল এর ডেবিটে লেখার ফলে প্রফিট কমে গেছে, বাড়ানো। তাহলে বুঝতে পারলে আইটেম গুলো কয়েকটা এক্সাম্পল দিয়েছি, আরো এক্সাম্পল হয়, আরো প্রচুর এক্সাম্পল হয়, তো কয়েকটা জাস্ট দিয়েছি। ওই যে নন ক্যাশ এক্সপেন্স এন্ড লসেস অ্যাডেড টু দ্য নেট প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে কি বললাম? এই নন ক্যাশটা যোগ করতে হয়। কেন যোগ করতে হয়? কারণ বিকজ দিস ডু নট রেজাল্ট আউটফ্লো অফ ক্যাশ। কারণ এইগুলো অনেক হয়নি, আউটফ্লো হয়নি, তাই জন্য যোগ করতে। With the term depreciation is used writing of assets under property, plant, equipment over their estimated useful life, and term amortization writing of intangible assets such as goodwill, trademark, copyright over their estimated useful life। যেটা আমি তোমাকে বললাম, এমন কিছু কথা লেখে নি। হয়ে গেল? নরমাল কথা বলেছে, আমি যেটা বলে দিলাম তোমাকে। বলছে ট্রিটমেন্ট অফ গুডউইল, গুডউইল এর ট্রিটমেন্ট মাথায় রাখবে। মাথায় রাখবে যখন তুমি অঙ্ক করবে না ক্যাশ ফ্লো, গুডউইল এর ভ্যালু বাড়তেও পারে, কমতেও পারে। কি বললাম বলো? আমি তোমাকে বলছি, আমি তোমাকে ভালো করে আরেকটু বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা ১৬০০, এটা ১৭০০। ধরো গুডউইল আছে, ধরো ১,০০,০০০ টাকা, আর এখানে ধরো ৭০,০০০ টাকা। তাহলে গুডউইল ভ্যালু কি হলো? দেখে কি মনে হচ্ছে? বাড়ছে। এটাকে বলে অ্যামortization। কমলে তাকে বলে অ্যামortization। ঠিক আছে? কমলে তাকে বলে অ্যামortization। মাথায় থাকবে? কমলে তাকে বলে অ্যামortization। যদি বাড়ে, ধরো এখানে ১,০০,০০০ ছিল, এখানে ধরো হ্যাঁ বলো, কি বলছো? নেই বাবা, এরকম কোনো হয় নাকি? এরকম কোনো কথা হয় নাকি? বাড়লে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কাদের ক্ষেত্রে ইউজ হয়? ডেপ্রিসিয়েশন তো ট্যানজিবল অ্যাসেটস এর ক্ষেত্রে হয়। ইনট্যানজিবল অ্যাসেটস এর ডেপ্রিসিয়েশন হয়। আর ডেপ্রিসিয়েশন মানে ভ্যালু কমে যাওয়া। ডেপ্রিসিয়েশন মানে ভ্যালু কমে যাওয়া। কি করে ডেপ্রিসিয়েশন করলে? ডেপ্রিসিয়েশন তো হবেই না। ডেপ্রিসিয়েশন কোনো মতে হবে না। এক্ষেত্রে কি হবে? ১,০০,০০০ ছিল ১,৫০,০০০ হলো। ঠিক আছে? কখন হতে পারে? বাড়তে পারে যদি আমি পারচেজ করি। কখন হবে? যদি পারচেজ করি। যদি পারচেজ করি তখনই সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। বোঝা গেল তো কি বললাম? এখানে কি বলে? ডিক্রিজ ইন ভ্যালু অফ গুডউইল। বলছে গুডউইল এর ভ্যালু যদি কমে যায় বিটুইন টু অ্যাকাউন্টিং ইয়ার মিনস গুডউইল রাইট অফ। বুঝতে পারলে? আমি যেটা লিখলাম যদি গুডউইল এর ভ্যালু কমে যায় ২ বছর পর, তাকে কি করবে? অ্যামortization। বললাম না অ্যামortization? ওরা এটাই লিখেছে। তাই লিখেছে অ্যামortization। কিন্তু ইনক্রিজ ইন ভ্যালু অফ গুডউইল, যদি গুডউইল এর ভ্যালু বেড়ে যায়, তার মানে অ্যামাউন্ট পেড ফর পারচেজ। এই বললাম যদি গুডউইল এর ভ্যালু বেড়ে যায় তখন আমরা পারচেজ। স্যার এই পারচেজ হলে কোথায় যায়? জাস্ট এখন বলে দিচ্ছি, হয়তো মনে নাও থাকতে পারে। যখন আমরা ক্যাশ ফ্লো শেষে আসবো, তখন আবার শিখবো। যদি গুডউইল এর ভ্যালু বেড়ে যায় তখন তো পারচেজ, আর পারচেজ চলে যায় কোন অ্যাক্টিভিটি জানো? এটাকে বলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি বললাম? ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ঠিক আছে? মানে শোনা যাবে তো? লিখে রাখো এক জায়গায়, পরে আমরা আস্তে মনে, হয়তো ভুলে যাবে, আস্তে আস্তে মনে করো।
হ্যাঁ, কেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এই জন্য বলছি। ধরো আজকে ধরো তোমার একটা ব্যবসা আছে, আমি তোমার ব্যবসাটা কিনে নিই। ধরো তোমার ব্যবসার মূল্য 20,00,000 টাকা। তোমার ব্যবসার দাম ধরো ভ্যালু হচ্ছে 20,00,000 টাকা। তো তুমি বলছো ব্যবসাটা 25,00,000 এর নিচে বেচবো না, 25,00,000 টাকায় বেচবো। আর ঠিক আছে, 20,00,000 টাকার বিজনেস আমি তোমাকে 25,00,000 টাকা দিয়ে কিনে নিলাম। তাহলে আমি তোমাকে কত টাকা এক্সট্রা দিলাম? 5 লাখ। 5 লাখ এক্সট্রা দিলাম তো? এটাকে বলে গুডউইল, তাই তো? হ্যাঁ, বলো। হ্যাঁ, এই যে তোমাকে 5 লাখ এক্সট্রা দিলাম, এটাকে বলে গুডউইল। কি গুডউইল? এটাকে বলে পারচেজ গুডউইল। এটাকে বলে পারচেজ গুডউইল। পড়েছো আমরা গুডউইল চ্যাপ্টার? এটাকে বলে পারচেজ গুডউইল। এই 5 লাখ যে গুডউইল হলো এটাকে বলে পারচেজ গুডউইল। আর পারচেজ গুডউইল কি হয়? আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করেছি। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যখনই একটা লোক বা একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি কিনে নেয় তাকে বলা হয় ইনভেস্টমেন্ট, তাকে বলা হয় ইনভেস্টমেন্ট। এই কারণের জন্য এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বোঝা গেল? কেন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস? এগুলো মনে রাখবে, আস্তে আস্তে কাজে লাগবে। তাহলে এখানে থিওরি গুলো আমি পড়ে দিচ্ছি, কারণ থিওরি তোমার জানা দরকার। তাহলে কি তোমার পরীক্ষার থিওরিও তুমি লিখতে পারবে, আর অঙ্ক করতেও সুবিধা হবে। নন ক্যাশ ইনকাম। স্যার নন ক্যাশ ইনকাম কোনটা? আমি তোমাকে বলেছি একটু জাস্ট ইমাজিন করো, ভাবো। তুমি একটু ভাবার চেষ্টা করো, ভাবনা চিন্তা করো। নন ক্যাশ ইনকাম, নন ক্যাশ ইনকাম কি লিখেছে? বলছে নন ক্যাশ ইনকাম আর্ন দ্য ইনকাম এন্ড গেইন ক্রেডিটেড টু স্টেটমেন্ট অফ পিএল। স্যার কি লিখেছে? আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, পিএল অ্যাকাউন্টের ক্রেডিট দিক ছিল, মনে পড়ছে? পিএল ক্রেডিট দিক, পিএল এর ক্রেডিট দিকে অনেক আইটেম লিখতাম, বেশ কিছু আইটেম তো লিখতাম, কম লিখতাম, বাট লিখতাম না, 2-3টা আইটেম হলেও তো লিখতাম। তো ওই পিএল এর ক্রেডিট দিকে যে সমস্ত আইটেম লিখতাম, ঠিক আছে, দেখা গেল ওই আইটেম লেখাই উচিত ছিল না। ধরো লেখাই উচিত ছিল না, তাহলে তুমি যদি লেখো, ধরো পিএল এর ক্রেডিট দিকে, আমি তোমাকে দেখাই। ধরো এটা, ধরো পিএল, এটা পিএল, এটা পিএল এর ক্রেডিট দিকে। এখানে ধরো কিছু 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 আইটেম লিখে দিই। ধরো পিএল এর ক্রেডিট দিকে তুমি কিছু আইটেম লিখেছো, অথচ তোমার লেখাই উচিত ছিল না। লেখার ফলে কি হচ্ছে? ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। তো লিখেছে, এটাই লিখেছে, ডু নট ইনভলভ রিসিপ্ট অফ ক্যাশ। ক্যাশের সঙ্গে কোনো ইনভলভমেন্টই নেই। এক্সাম্পল, রাইটিং অফ এ লাইবিলিটি, ডেপ্ট রিটেন অফ, এক্সেস প্রভিশন রিটেন ব্যাক। নন ক্যাশ ইনকাম আর ডিডাক্টেড নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সটার্নাল আইটেম বিকজ দে ডু নট রেজাল্ট ইন রিসিপ্ট অফ ক্যাশ। অনেক আইটেম থাকে, এরকম অনেক আইটেম থাকে। যেমন ধরো আমি তোমাকে একটা বলছি, মেশিন বিক্রি করে লাভ হয়েছে, প্রফিট অন সেল অফ মেশিনারি। প্রফিট অন সেল অফ মেশিনারি আমরা যেহেতু ইনকাম পিএল কে লিখতাম, জেনারেলি এটা জেনুইন ইনকাম হয় না, এটা বিজনেস ইনকাম নয়। ঠিক আছে? তো এরকম অনেক উদাহরণ থাকে, আমরা যত অঙ্ক করবো তোমরা পাবে। এবার কি লিখেছে দেখো, তাহলে কি কি পড়ালাম তোমাকে? তোমাকে কি কি পড়ালাম? স্যার নন ক্যাশ এক্সপেন্সেস পড়ালেন, নন ক্যাশ ইনকাম পড়ালাম, এবার নন অপারেটিং এক্সপেন্সেস পড়া, নন অপারেটিং এক্সপেন্স এন্ড লসেস। উদাহরণ দেখো, নন অপারেটিং এক্সপেন্স এন্ড লসেস। এই দেখো লেখা আছে ইন্টারেস্ট অন লোন। কি বলেছে? ইন্টারেস্ট অন লোন। তারপর ডিসকাউন্ট অর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার রিটার্ন অফ, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। তিনটে পয়েন্ট বললাম। কি বললাম? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন, মনে করো ফাইনাল অ্যাকাউন্ট করেছো 11-এ, ফাইনাল অ্যাকাউন্ট করেছো, ইন্টারেস্ট অন লোন কোথায় লিখতে? পিএল এর ডেবিটে লিখতে তো, একই না? তা ওটা লেখা উচিত নয়। স্যার কেন লেখা উচিত নয়? স্যার কেন লেখা উচিত নয় কেন? আমি বলছি লেখা উচিত নয় কেন জানো? লোন তুমি কাদের থেকে নাও? লেন্ডারদের থেকে লোন নিই। তাহলে লোন, তুমি লোন যাদের থেকে নাও তাদেরকে তো ইন্টারেস্ট দেবে। তাহলে ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কোন অ্যাক্টিভিটিস এর আগের দিন বলেছিলাম, ইন্টারেস্ট কোন অ্যাক্টিভিটিস এর পার্ট? যে আমাদের লোন দেয় তাদের তো পাওয়ার কথা ইন্টারেস্ট, ইন্টারেস্ট কার পাওয়ার কথা? যে লোন দেয় তারই তো ইন্টারেস্ট পাওয়ার কথা, হ্যাঁ কি না? তাহলে আমাদের লোন দেয় কে? স্যার যে আমাদের আমাদের কোম্পানিতে ফাইন্যান্স করে, যে ফাইন্যান্স করে। মানে আমি তোমাকে বলছি ইন্টারেস্ট অন লোন অ্যাকচুয়ালি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কি করে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে স্যার? দেখো আমাদের ব্যবসায় যে লোন দেয় টাকাটাও তার পাওয়ার কথা। তার মানে যে আমাদের লোন দেয় সে ফাইন্যান্সিং এর মধ্যে পড়ে। তার মানে ইন্টারেস্ট অন লোন ফাইন্যান্সিং এর পার্ট, হ্যাঁ কি না? মনে রাখতে হবে কিন্তু। যেমন ডিভিডেন্ড, আমি তোমাকে বলি, আবার বলছি শোনো, ডিভিডেন্ড, ডিভিডেন্ড, ডিভিডেন্ড আমরা দিই। কোম্পানি অ্যাজ আ কোম্পানি আমাকে ডিভিডেন্ড দিতে হবে। আমাদের কোম্পানিতে যারা টাকা লাগিয়েছে, কোম্পানির লাভ হয়, লাভের ভাগ ডিভিডেন্ড দিতে হবে। তো বলো না ডিভিডেন্ড কাদের দিচ্ছে? শেয়ার হোল্ডারদের দিই। শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হয়। তা ডিভিডেন্ড যদি আমি দিই, তাহলে এটা কোম্পানির কোন পার্ট? এটা কোম্পানির ফাইন্যান্সিং পার্ট, তাই না?
আমি ডিভিডেন্ড তো সবাইকে দেবো না। আমি কি ডিভিডেন্ড সবাইকে দেবো না স্যার? ডিভিডেন্ড শেয়ার হোল্ডারকে দেবো। তো শেয়ার হোল্ডার কোথায় আছে? ফাইন্যান্সিং এ আছে। তো ডিভিডেন্ড পেড ফাইন্যান্সিং এর পার্ট। বুঝতে পারছো তো? কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে পিএল এর টেবিলে দেখিয়ে দেয়। তো এইগুলো ভুল করে। তা ভুল করলে ঠিক করতে হবে। ভুল করে টেবিলে দেখিয়েছে। লেখার ফলে প্রফিট কমে গেছে, তো প্রফিটটাকে বাড়াতে হবে। ক্লিয়ার তো? তাহলে কারণগুলো বুঝতে হবে তুমি। যত বুঝতে পারবে তত ইজি হবে। তো বলছে নন অপারেটিং এক্সপেন্স এন্ড লসেস আর অ্যাডেড নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম বিকজ দিস আর শোন আইদার ইনভেস্টিং অ্যাক্টিভিটি অর ফাইন্যান্সিং, যেটা বললাম। হয় এইগুলো ইনভেস্টিং এ দেখাতে হয়, নয় ফাইন্যান্সিং এ দেখাতে হয়। ঠিক আছে? তাই জন্য এটাকে অ্যাড করব। এবার নন অপারেটিং ইনকাম অর গেইনস, উদাহরণ কি দিয়েছে? দেখো কি কি উদাহরণ দিয়েছে, যেটা আমি আগেই বললাম। গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, এগুলো রেন্ট রিসিভ, এগুলো বলেছে। তো নন অপারেটিং ইনকাম কি করে লেছে? এটা একটা থিওরি বলেছে, একটা থিওরি পড়বে। তাহলে তোমার এতক্ষণ থিওরি পড়তে গিয়ে এটুকু কি বুঝতে পেরেছো? নন অপারেটিং এক্সপেন্সেস অ্যাড করতে হবে আর নন অপারেটিং ইনকাম লেস করতে হবে। এটুকু তো বুঝতে পেরেছো? আর মনে রাখতে হবে, বুঝতে পারলে হলো না, মনে রাখতে হবে তোমাকে। এই দেখো, সুন্দর করে বুঝিয়েছে। দেখো এখানে সুন্দর করে ট্রিটমেন্ট অফ ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড, ইন্টারেস্ট আর ডিভিডেন্ডের ট্রিটমেন্ট কি করতে হয়। আমি তোমাকে বোঝাই, তারপর আর কি লিখেছে পড়াচ্ছি। ইন্টারেস্ট বুঝবে কিন্তু, হ্যাঁ ইন্টারেস্ট। প্রথমে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে জানো তো? ইন্টারেস্ট স্যার, ইন্টারেস্ট ইন্টারেস্ট দু রকমের হয়, জানো? ইন্টারেস্ট দু রকমের হয়। একটা হয় পেড আর একটা হয় রিসিভ, হ্যাঁ কি না? আমি যদি পেডের কথা বলি, এটা ধরো পিএল অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট, এটাও ধরো পিএল অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টেন্ট যখন এর কথা বলছি, ও ডেবিট দিকে লিখেছিল ইন্টারেস্ট। আবার এখানে ক্রেডিট দিকে লিখেছিল ইন্টারেস্ট। এখানে ডেবিট দিকে লিখেছিল ইন্টারেস্ট আর এদিকে ক্রেডিট দিকে লিখেছিল ইন্টারেস্ট। ঠিক আছে? বুঝবে, হ্যাঁ? বুঝবে। এবার আমাকে বুঝতে হবে ইন্টারেস্ট। আমি ধরো তোমার থেকে লোন নিয়েছি, তাই তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। তাই তোমাকে ইন্টারেস্ট দিয়েছি, আমি পিএল এ ডেবিট দিকে লিখেছি। এখন তুমি বলবে স্যার, আপনি তো আমাকে ইন্টারেস্ট দিয়েছেন, আপনার পকেট থেকে টাকা বেরিয়েছে, তাই আপনি পিএল এ ডেবিটে লিখেছেন। তো ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু এবার সেকেন্ড কোশ্চেন, মনের মধ্যে না দেখো অনেক অঙ্ক মুখস্থ করে, হ্যাঁ, কোনগুলো অ্যাড হয়, কোনগুলো লেস হয়। তুমি যদি বুঝতে চাও তাহলে বুঝতে পারবে, ব্যাপারগুলো তুমি বোঝাতে পারবে। ধরো আমি তোমার থেকে লোন নিয়েছি ব্যবসা করার জন্য, তা তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। এখন ধরো আমি তোমাকে ইন্টারেস্ট দিলাম, তাহলে ইন্টারেস্ট দিলাম মানে যদি তোমাকে আমি 1,00,000 টাকা লোন নিয়েছি, তোমাকে আমি 10,000 টাকা ইন্টারেস্ট দিলাম, তাহলে আমার ঘর থেকে 10,000 টাকা বেরিয়ে গেল। এবার আমার অ্যাকাউন্টেন্ট পিএল এ ডেবিটে লিখেছে, স্যার ইন্টারেস্ট তো বেরিয়ে গেছে, ইন্টারেস্ট পেমেন্ট পিএল এ ডেবিটে লিখলাম। এবার তুমি দেখো, আমি বলছি এটা ঠিক নয়। কিছুক্ষণ আগে কি বললাম? যদি ক্যাশ পেমেন্ট করি তাহলে পিএল এ ডেবিটে লিখতে হবে, বলেছিলাম তো। ক্যাশ টাকা যদি পেমেন্ট করি তাহলে পিএল এ ডেবিটে লিখবো। বলো, মনে পড়ছে? আমি ওটাই বলছি, আমি তোমাকে জাস্ট তোমাকে তোমরা ধরে ধরে একদম পার্ট বাই পার্ট বোঝাচ্ছি। আমি ধরো তোমার থেকে লোন নিয়েছি, তোমার থেকে লোন নিলে তুমি ইন্টারেস্ট দিতে হবে। এবার ধরো আমার ব্যবসা থেকে ক্যাশ থেকে 10,000 টাকা বের করে তোমার 10,000 টাকা ইন্টারেস্ট তোমাকে দিলাম। অ্যাকাউন্টেন্টকে এই কথাটা জানালাম, অ্যাকাউন্টেন্ট পিএল এর ডেবিটে 10,000 টাকা ইন্টারেস্ট দেখিয়েছে। এখন তুমি বলবে স্যার অ্যাকাউন্টেন্ট তো ঠিক করেছে, কি ভুল করেছে? কোন ইন্টারেস্ট পে করলে আপনার ঘর থেকে টাকা বেরোচ্ছে, ব্যবসার ক্যাশ থেকে টাকা বেরোচ্ছে। আর ক্যাশ ফ্লো তো, ক্যাশ ফ্লো কি বলে, টাকা আসলে আর টাকা গেলেই এন্ট্রি করবে। তাহলে তো ঠিক করছে, কিন্তু ভুল করে। হ্যাঁ কি না ঠিক? বলো, এটাই তো। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ক্যাশ ফ্লো দিয়ে আমরা ক্যাশ ফ্লো করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 ফলো করে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 কি বলছে?
বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 বলছে তুমি যে নলেজ বলছো, কনসেপ্ট ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু এখানে একটা কথা, তুমি তুমি লোনটা কার থেকে নিয়েছো? লোনটা কে দিয়েছে তোমাকে? বলছে তুমি ইন্টারেস্ট কাকে দিয়েছে? যে তোমাকে লোন দিয়েছে। তাহলে যে তোমার ব্যবসা করতে গিয়ে লোন দিয়েছে সেটা কিসের পার্ট? এটা কি তোমার বিজনেসের অপারেশনের পার্ট? এটা কি তোমার বিজনেসের ইনভেস্টমেন্টের পার্ট নাকি ফাইন্যান্সের পার্ট? এটা বলো। ফাইন্যান্সের পার্ট। তাহলে ইন্টারেস্ট তো ফাইন্যান্সে যাওয়া উচিত। তুমি কেন অপারেশনে নিয়েছো? ব্যাপারটা বুঝতে পারলে তো? যাওয়া তো উচিত ফাইন্যান্সে। তুমি কেন অপারেশনে নিয়েছো? কোথায় একটা আচ্ছা এই কারণ লজিকটা হচ্ছে এটা। বুঝতে পারলে? লজিক হচ্ছে এটা। যাওয়া উচিত ফাইন্যান্সে। যাওয়া উচিত ফাইন্যান্সে। তুমি ফাইন্যান্সে যদি নিতে কোনো ভুল নেই। তুমি ভুল করে অপারেশনে নিয়েছো। তো অপারেশনে নেওয়ার ফলে প্রফিট কি হয়েছে বলো? স্যার প্রফিট তো কমে গেছে। তাই বাড়ানো হলো। বুঝতে পারলে কেন ইন্টারেস্ট যোগ করতে হচ্ছে? বলো, বলো বুঝতে পারলে? সেম কনসেপ্ট ডিভিডেন্ড, সেম পুরো সেম 100% সেম কনসেপ্ট ডিভিডেন্ড, সেম কনসেপ্ট ডিভিডেন্ড। ডিভিডেন্ড ডিভিডেন্ডের কথা যদি বলি, ধরো আমি আমার কোম্পানিতে ধরো তুমি যদি ইনভেস্টমেন্ট করো, তাহলে আমার কোম্পানি বছর শেষে লাভ হলে তোমাকে তো ডিভিডেন্ড দিতে হবে। লাভ হলে ডিভিডেন্ড দিতে হবে। একই ধরো, তুমি আমার কোম্পানিতে 1,00,000 টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে? আমার কোম্পানি লাভ করেছে, তোমাকে 10,000 টাকা ডিভিডেন্ড দিতে হবে। তো আমি তোমাকে ডিভিডেন্ড দিয়েছি, অ্যাকাউন্টেন্ট পিএল এর ডেবিটে লিখেছি ডিভিডেন্ড। ওই একই কথা। কোন ভুল করেনি অ্যাকাউন্টেন্ট লিখে। কিন্তু এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি বলছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 আমাকে কি বলছে? বলছে তুমি যে পিএল এর ডেবিটে লিখেছো বুঝতে পারলাম। কিন্তু আমাকে কনসেপ্টটা বোঝাও। ডিভিডেন্ড কাদেরকে দিয়েছো? শেয়ার হোল্ডারদের। শেয়ার হোল্ডারকে কেন দিয়েছো? কারণ শেয়ার হোল্ডাররা আমার বিজনেসে ফাইন্যান্স করেছে। তো ফাইন্যান্স মানে তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তুমি কেন অপারেটিং এ লিখেছো? কনসেপ্ট বুঝতে পেরেছো? তাহলে যাওয়া উচিত কি ডিভিডেন্ড বলো, ইন্টারেস্ট বলো, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তুমি কেন অপারেটিং এ লিখেছো? লেখা উচিত নয়। তাই এটাকে ক্যানসেল করতে হচ্ছে। এইজন্য এড করতে হচ্ছে। স্যার ইনকামের দিকটা বলুন, এই রিসিপ্টের দিকটা বলুন। সাপোজ ধরো আমি আমি তোমাকে কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে দিলাম। স্যার আপনি উদাহরণ দিলেন, ধরো আমি তোমার থেকে লোন নিয়েছিলাম। এখন আমি উদাহরণ চেঞ্জ করি। এক্সাম্পল চেঞ্জ করি। ধরো আজকে ধরো আমি তোমাকে লোন দিলাম। আজকে ধরো আমি তোমাকে লোন দিলাম, বুঝতে পারছো তো? আজকে আমি তোমাকে লোন দিলাম। তাহলে আমি তোমাকে লোন দিই, তাহলে তোমার থেকে এবার কি হবে? ইন্টারেস্ট আমি পাবো। হ্যাঁ কি না? ইন্টারেস্ট পাবো। তো ইন্টারেস্ট পেয়েছি, আমার ইনকাম হয়েছে। আমি পিএল এর এইটা লিখেছি। আবার বলছি কোনো ভুল করিনি। আবার চলে এসেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 আমাকে বলছে তুমি পিএল এর এইটে কেন ইন্টারেস্ট লিখলে? এটা কি তোমার বিজনেসের ইনকাম হচ্ছে? বিজনেস থেকে কি ইনকাম? বলছে না, এটা তোমার বিজনেস ইনকাম নয়, কারণ এই করতেও তুমি নামোনি। বলছে তোমার কাছে কেউ টাকা চেয়েছিল, তুমি তাকে টাকা ধার দিলে, কারণ তুমি তাকে ইনভেস্ট করেছো তাকে। তুমি তাকে ইনভেস্টমেন্ট করেছো, এটাকে তুমি ইনভেস্টমেন্ট বলো। তুমি যদি কাউকে টাকা ধার দাও বলবে তুমি তোমার এটা ইনভেস্টমেন্ট। তোমার এটা ইনভেস্টমেন্ট। বোঝা গেল কি বললাম? তাহলে এটা তোমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই ইন্টারেস্টটা কোন অ্যাক্টিভিটি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তুমি কেন অপারেটিং এ লিখেছো? বুঝতে পারছো কোথায় ভুল হচ্ছে? তুমি আগে ফাইনাল অ্যাকাউন্ট করেছো, পিএল এর কেইটে করেছো, কোনো ভুল করোনি ওটা। কোনো ভুল শেখোনি। কিন্তু ক্যাশ ফ্লোর কনসেপ্ট বলছে তোমার নলেজটা মানে আমাদের নলেজটা ভুল। ক্যাশ ফ্লোর দিক থেকে বলছে ভুল। বোঝা যাচ্ছে তো কি বলছি? কেননা ক্যাশ ফ্লোর দিক থেকে কেন ভুল বলছে স্যার? কারণ ক্যাশ ফ্লো আমাদের শেখায় ক্যাশের আসা যাওয়াটা। অরিজিনাল ক্যাশটা আমাদের বের করতে শেখায়। এইজন্য হচ্ছে ভুল। দেখো কি লিখেছে? ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো, ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড আর শোন সেপারেটলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দেখো, ইন কেস অফ নন ফাইন্যান্স কোম্পানি, ২ রকমের কোম্পানি হয়। একটা ফাইন্যান্স কোম্পানি হয়, আর একটা নন ফাইন্যান্স কোম্পানি হয়। নন ফাইন্যান্স কোম্পানি। ক্যাশ ফ্লো ফর ডিভিডেন্ড, ক্যাশ ফ্লো ফর ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট পেইড, ক্যাশ আউটফ্লো। আচ্ছা, তোমাকে একটু ধরে বলি, হ্যাঁ? এই জায়গাটা ধরে বলি। তোমাকে বলছি, আমি ১ম দিন বলেছিলাম, ১ম দিন ২য় দিন বলেছিলাম, আমার ব্যবসা থেকে টাকা বেরোচ্ছে। আমার ব্যবসা থেকে টাকা বেরোলে তাকে ইংরেজিতে কি বলবো? ইনফ্লো বলবো না আউটফ্লো বলবো? বিজনেস থেকে টাকা বেরোলে? আউটফ্লো, আউটফ্লো ঠিক তো? তাহলে ইন্টারেস্ট পেইড এটা এটা ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো দেখো লিখেছে ক্যাশ ফ্লো ফর ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট পেইড দ্যাট ইজ ক্যাশ আউটফ্লো। ঠিক আছে? কোনো ডাউট আছে এখানে? এবার প্রশ্ন তোমাকে আমি এতক্ষণ ধরে বোঝালাম কিন্তু, বলো না কিন্তু বোঝাইনি। ইন্টারেস্ট পেইড হলে অ্যাকচুয়ালি যাওয়া উচিত কোথায়? ইন্টারেস্ট পেইড অ্যাকচুয়ালি কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে? অ্যাকচুয়ালি কোন দেখো লিখেছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং লিখেছে ওরা? লিখেছে আমি যেটা বললাম লিখেছে ওরা? আচ্ছা, এবার বলো, তোমাকে বলছি এটা না দেখে বলো ইন্টারেস্ট রিসিভ। ধরো তুমি ইন্টারেস্ট পাচ্ছ।
তুমি ধরো ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে এটা তোমার কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে হতে পারে? মনে ভাবো। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে জানো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ভুল করে জানো তো, আমি বলেছি কি ভুলটা করে। ওরা ধরো 100টার মধ্যে ধরো 99টা অঙ্ক করলো ইন্টারেস্ট পেড, ঠিক আছে, 99টা অঙ্ক করলো ইন্টারেস্ট পেড, একটা অঙ্ক পেয়ে গেছে কি বলতো ইন্টারেস্ট রিসিভ। তো ইন্টারেস্ট পেড প্রতিটা অঙ্ক ফাইন্যান্সিং করছে, ইন্টারেস্ট রিসিভটাও ফাইন্যান্সিং চালিয়ে দিবে। কি বললাম বুঝতে পারছো? কনসেপ্ট বুঝতে হবে কিন্তু, ওই একটাই এক্সেপশনাল কেস চলে আসে। তাহলে ইন্টারেস্ট পেড আর রিসিভ, রিসিভটা বুঝতে হবে, রিসিভ আলাদা পেড আলাদা। রিসিভ তুমি টাকা পাচ্ছ, কেন পেয়েছো? ইনভেস্ট করেছো, তাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। লিখেছে ডিভিডেন্ড, তাহলে লিখেছে ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট রিসিভ, দ্যাট ইজ ক্যাশ, দ্যাট ইজ ক্যাশ ইনফ্লো, ঠিক আছে। তার মানে স্যার ক্যাশ ইনফ্লো কেন হলো? আরে ভাই টাকা আসছে তো, টাকা আসলে তো ইনফ্লো, তাই বলেছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কোনো বোঝা গেল? এটাকে বলে নন ফাইন্যান্স কোম্পানি, এটা নন ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে। স্যার আমার পরীক্ষায় কি আসবে, ফাইন্যান্স আসবে নন ফাইন্যান্স আসবে? 99.99 চান্স নন ফাইন্যান্স আসা, ফাইন্যান্স আসে না, ঠিক আছে, নন ফাইন্যান্সই আসে। হ্যাঁ, যদি ফাইন্যান্স অ্যাক্টিভিটিস হয় তাহলে কি হবে? ফাইন্যান্স অ্যাক্টিভিটি হলে কি হবে? এই দেখো বলছে, বলছে ক্যাশ ফ্লো ফ্রম ডিভিডেন্ড পেড, ডিভিডেন্ড পেড, ডিভিডেন্ড পেড মানে কি আউটফ্লো, ডিভিডেন্ড পেড মানে কি আউটফ্লো, কোনো সন্দেহ নেই, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, বুঝতে পেরেছো? ক্যাশ ফ্লো ফ্রম ডিভিডেন্ড রিসিভ, ইন্টারেস্ট রিসিভ, ঠিক আছে তো, ডিভিডেন্ড রিসিভ, ইন্টারেস্ট রিসিভ, এটা হচ্ছে তোমার অপারেটিং অ্যাক্টিভিটিস। দেখতে পারলে এক্সাম্পলটা চেঞ্জ হয়ে গেল, হুট করে চেঞ্জ হয়ে গেল এক্সাম্পলটা। এখানে ছিল কি, এখানে কি ছিল, যখনই তুমি ডিভিডেন্ড পাচ্ছিলে, ইন্টারেস্ট পাচ্ছিলে, হয়ে গেল কি হয়ে গেল এখানে, এখানে হয়ে গেল ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে যখনই তুমি ডিভিডেন্ড পাচ্ছ, ইন্টারেস্ট পাচ্ছ, এটা হয়ে গেল অপারেটিং। কেন জানো তো? তুমি কোন সেক্টরে আছো, তোমার সেক্টরটা হচ্ছে, তোমার সেক্টরটা হচ্ছে তোমার ফাইন্যান্সিং সেক্টর। তোমার কাজ কি জানো, তোমার মেন কাজ কি, তোমার মেন কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট করা। তোমার মেন কাজ কি জানো, মেন কাজ ভালো করে বুঝবে, তোমার মেন কাজ কিন্তু গ্রসারি শপ না এবার, তোমার এবার মেন কাজ হচ্ছে তোমার টাকা ইনভেস্ট করা, বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে টাকা ইনভেস্ট করা। বোঝা গেল কি বলছি? তুমি টাটা কোম্পানি ইনভেস্ট করবে, রিলায়েন্সে ইনভেস্ট করবে, বারবার টাকা ইনভেস্ট করবে, এটাই তোমার কাজ, আর কোনো কাজ না। বলো বলো বলো, আমাকে বলো। বুঝ- মানে, মানে তুমি ধরো, আমি ধরো সাপোজ ধরো আমি পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমার মেন কাজ কি, স্টুডেন্ট পড়ানো, মেন কাজ তো স্টুডেন্ট পড়ানো। তাহলে আমি যদি স্টুডেন্ট থেকে পড়িয়ে টাকা কামাই, এটাই আমার অপারেটিং, ঠিক আছে। কিন্তু আমি যদি টাটা কোম্পানিতে ইনভেস্ট করি, রিলায়েন্সে ইনভেস্ট করি, আমি ব্যাংকে ইনভেস্ট করি, সেখান থেকে যদি কোনো ইন্টারেস্ট বা ডিভিডেন্ড পাই, এটা আমার কি অপারেটিং ইনকাম? না স্যার, এটা ইনভেস্টিং, এটা আমার ইনভেস্টিং। কিন্তু ধরো আমার কাজ কি করে জানো, আমি কি করি জানো, আমি শুধু শেয়ার কিনি, আর কিছু করি না, আমি শুধু শেয়ারে টাকা লাগাই, আমি শুধু শেয়ারে টাকা লাগাই, বুঝতে পারছো তো? তাহলে শেয়ারে টাকা লাগালে আমি কি ডিভিডেন্ড পাবো, তাহলে আমি যে ডিভিডেন্ড পাবো এটা আমার কি ইনকাম, এটা তো আমার অপারেটিং ইনকাম, আমি তার কোনো কাজকর্ম করি না। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি, নাকি বুঝতে পারলে না? না, না, ফাইন্যান্সিং না, তুমি ভাবো না, তুমি ধরো তোমার কাজ কি? তোমার কোনো কাজ নেই। তোমার একটাই কাজ, তুমি ঘরে বসে থাকো। ঘরে বসে একটা ল্যাপটপের সামনে বসে থাকো, শুধু শেয়ার ট্রেডিং করো। শুধু শেয়ার ট্রেডিং করো। তো বিভিন্ন কোম্পানিতে শেয়ার দেয়। বিভিন্ন কোম্পানির শেয়ার দেয়। তো বিভিন্ন কোম্পানি তুমি ইনভেস্ট করছো। তাহলে তুমি, তোমার যদি লাভ হয়, তুমি শেয়ার করে কিনছ, তোমার যদি লাভ হয়, তাহলে তুমি কি পাবে? ডিভিডেন্ড পাবে। তাহলে সেটা তোমার কি ইনকাম? এটা কি তোমার আদার ইনকাম নাকি মেইন ইনকাম? মেইন ইনকাম। আর মেইন ইনকাম কি বলে? অপারেটিং। মেইন ইনকামটাই হচ্ছে অপারেটিং। বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা কি অপারেটিং কাকে বলে? নিজের মতন বুঝবি। বলছে ক্যাশ ফ্লো ফ্রম ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট রিসিভ, ক্যাশ ইনফ্লো ইজ শোন, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে, এই অঙ্ক তোমার পরীক্ষায় দেবে না, এখানে এমসিকিউ দিতে পারে, শর্ট কোশ্চেন দিতে পারে, এটাকে শর্ট কোশ্চেন দিতে পারে, ঠিক আছে তো? কারণ এর উপর অঙ্ক দেবে না। বোঝা গেল কি বললাম? তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, তোমাকে কি বলছে, কোন সেক্টর তোমাকে দেখতে হবে, ফাইন্যান্স নাকি নন ফাইন্যান্স। ফাইন্যান্স কাকে বলে বোঝো তো? আশা করি বুঝতে পেরেছো ফাইন্যান্স কাকে বলে। বলছে ক্যাশ ফ্লো ফর ইন্টারেস্ট পেড, ওই একই কথা, ইন্টারেস্ট পেড। ইন্টারেস্ট পেড মানে কি? ক্যাশ, এখানে বলছে কি দেখো, ক্যাশ ফ্লো ফর ইন্টারেস্ট পেড, দ্যাট ইজ ক্যাশ আউটফ্লো। ইন্টারেস্ট পে করলে তোমার ক্যাশ আউটফ্লো হয়ে যাচ্ছে।
ইন্টারেস্ট পে করলে তোমার কি হচ্ছে, ক্যাশ আউটফ্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটা কি, এটা তোমার অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা অপারেটিং অ্যাক্টিভিটি। এখন স্যার কি করে অপারেটিং অ্যাক্টিভিটিস, নিজেও ভাবো, তুমি নিজে ভাবো না। তুমি কাউকে, তুমি কি করছো, তুমি ধরো কারোর থেকে লোন নিচ্ছ, তুমি কারোর থেকে লোন নিচ্ছ, কেন লোন নিচ্ছ, তুমি এরকম জায়গায় ইনভেস্ট করার জন্য। কিন্তু তোমার মেন কাজ এটাই, তোমার এটাই মেন কাজ। তো এটা তোমার অপারেটিং অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে। এখানে দেখো সুন্দর করে চার্ট দিয়েছে, চার্টটা দেখো। এন্টারপ্রাইজ দুটো হয়, একটা ফাইন্যান্সিং, একটা আদার, একটা ফাইন্যান্সিং, একটা আদার। তোমার পরীক্ষায় আসবে এটা, অঙ্কর জন্য এটা লাগবে, অঙ্কর জন্য এটা লাগবে। আর এটা হচ্ছে তোমার থিওরির জন্য লাগবে, বুঝতে পারলে। এটা ফর থিওরি আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বুঝতে পারলে। থিওরির জন্য এটা লাগবে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি বলছে, ক্যাশ ফ্লো অ্যারাইজিং ফ্রম ইন্টারেস্ট পেড হোক, ইন্টারেস্ট পেড হোক বা ইন্টারেস্ট রিসিভড হোক, দুটোই কিন্তু অপারেটিং এর মধ্যে পড়বে। কিন্তু ডিভিডেন্ড রিসিভড হলে অপারেটিং এর মধ্যে পড়বে, কিন্তু ডিভিডেন্ড পেড হলে ফাইন্যান্সিং। আর আদার হলে, আদার তো তুমি এইমাত্র তোমাকে বোঝালাম। ইন্টারেস্ট পেড হলে ফাইন্যান্সিং, ইন্টারেস্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ ইনভেস্টিং, ডিভিডেন্ড পেড ফাইন্যান্সিং। এটা মনে রাখবে, তোমার অঙ্ক করতে খুব কাজে লাগবে, কিন্তু মানে মাথায় রাখবে কিন্তু। তুমি অঙ্ক করবে না, কিছু লিখেই দেবে না, কিছু লিখবে না, ফাইন্যান্সিং নাকি তোমার আদার, কিছু লিখবে না, নর্মাল অঙ্ক। স্যার কিছু না বললে কি ধরো, কিছু না বললে ধরবে আদার, ঠিক আছে, আদার। দেখো কি লিখেছে, নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম। দেখো নেট প্রফিট বলে দিয়েছে 2,23,500, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন শেখালাম, ডেপ্রিসিয়েশন কি, ডেপ্রিসিয়েশন নন ক্যাশ, হ্যাঁ কি না, ডেপ্রিসিয়েশন নন ক্যাশ, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন ওই নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে পড়বে। ইন্টারেস্ট অন বরোইং, বরোইং মানে লোন, এটাও নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে পড়বে। দেখো আমি তোমাকে বলি, এরকম ভালো করে ভেঙে ভেঙে দেখাই, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। এটা নন অপারেটিং, এটা নন অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে তো। ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ, কিন্তু ইন্টারেস্ট অন লোন নন ক্যাশ নয়, ইন্টারেস্ট অন লোন ক্যাশ আইটেম, কিন্তু নন অপারেটিং। কেন স্যার নন অপারেটিং, কিছুক্ষণ আগেই বোঝালাম। ইন্টারেস্ট অন লোন হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, বলেছিলাম তো। ফাইন্যান্সিং অ্যাকাউন্ট, ফাইন্যান্সিং এ যাওয়া উচিত, অ্যাকাউন্টেন্ট পিএল এ নিয়ে নিয়েছে, ভুল করে অপারেটিং এ নিয়ে নিয়েছে। গুডউইল অ্যামোর্টাইজ, স্যার গুডউইল অ্যামোর্টাইজ কি, এটাও নন ক্যাশ, এটা নন ক্যাশ, এটা নন ক্যাশ, এটা নন ক্যাশ, এটা নন ক্যাশ। লস অন সেল অফ মেশিনারি, ঠিক আছে, লস অন সেল অফ মেশিনারি, এটা নন অপারেটিং, এটা নন অপারেটিং, নন ক্যাশ এন্ড নন অপারেটিং বলতে পারো, নন ক্যাশ এন্ড নন অপারেটিং। তুমি যত করতে পারবে না এগুলো, কেন জানো আমি লেখাচ্ছি, তোমার না পরীক্ষায় থিওরি যদি দেয় তাহলে সুবিধা হবে। তোমার পরীক্ষায় যদি থিওরি আসে না, খুব সুবিধা হবে। ও ধরো তোমাকে বললো, ও তোমাকে বললো কয়েকটা নন অপারেটিং এক্সপেন্সের নাম বলো, নন ক্যাশ আইটেমের নাম বলো, তাহলে তোমার থিওরি মুখস্থ হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাচ্ছে পড়া, বুঝতে পারছো তো। প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার, স্যার এটা বোঝাবেন, এটা আমি এখন বোঝাবো না, শিওর আমি এটা এখন বোঝাবো না। কেন বোঝাবো না, কারণ তুমি এখনো ডিবেঞ্চার শেখোনি। ডিবেঞ্চার শেখার পর এটা ইজিলি বুঝিয়ে যাবে, ঠিক আছে, আমি পরে বুঝিয়ে দেবো, আমি অবশ্যই বুঝে দেবো, চিন্তা নেই। প্রিমিয়াম অন, তবু আমি একটা এক ঝলক করেছি, এক ঝলক, জাস্ট জিনিসটাকে বুঝতে হবে। ডিবেঞ্চার মানে জানো, ডিবেঞ্চার মানে জানো, তোমার ভাষায় বলো ডিবেঞ্চার মানে কি, তুমি যা জানো তোমার ভাষায় বলো, তোমার ল্যাঙ্গুয়েজে বলো ডিবেঞ্চার মানে কি। লোন, বাকি কথা, ডিবেঞ্চার মানে লোন, অত বলতে হবে, ডিবেঞ্চার মানে লোন, একদম নর্মাল ল্যাঙ্গুয়েজ, ডিবেঞ্চার মানে লোন, বোঝা গেল, লোন। বলছে প্রিমিয়াম অন রিডেমশন ডিবেঞ্চার, আমি ধরো কার থেকে লোন নিয়েছি, তা লোন নিলে তাকে টাকা শোধ করতে হবে তো। তো শোধ করাকে ইংরেজিতে কি বলে স্যার, রিডেমশন, রিডেমশনকে বলে শোধ। এখন তুমি বলতে পারো স্যার আমি তো শোধের ইংলিশ অন্য জানতাম, রিপেমেন্ট। দেখো ডিবেঞ্চারের ক্ষেত্রে না, রিপেমেন্ট কথাটার বদলে রিডেমশন কথাটা ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে একটা কোম্পানির টার্ম, কোম্পানির টার্ম এটা, বুঝতে পারছো, লয়ের ভাষা এটা, ঠিক আছে, লিগাল ল্যাঙ্গুয়েজ এটা, বুঝতে পারছো তো। মানে কোম্পানির ক্ষেত্রে রিপেমেন্ট, তুমি, আমি যদি তোমার থেকে লোন নিই, আমি লোনটা রিপেমেন্ট করেছি। কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে রিপেমেন্ট ইউজ করা হয় না, ডিবেঞ্চারের ক্ষেত্রে রিডেমশন ইউজ করা হয়। কথাটা বুঝতে পারলে তো। এগুলো মনে রাখবে, কিন্তু এগুলো টার্মগুলো মনে রাখবে। তার মানে আমি যদি কারো থেকে লোন নিই, লোনটা শোধ করতে হবে। এবার লোনটা শোধ করছি প্রিমিয়াম, ঠিক আছে, আমি কারো থেকে লোন নিয়েছি, লোনটা শোধ করছি প্রিমিয়ামে। তাহলে আমি কারো থেকে লোন নিয়েছি, লোনটা শোধ করছি প্রিমিয়ামে, এটা কিন্তু অপারেটিং আইটেম নয়, এটা অপারেটিং আইটেম নয়, ঠিক আছে, মাথায় রাখবে, এটা অপারেটিং আইটেম নয়, এটা নন ক্যাশ, নন ক্যাশ আইটেম।
না নন ক্যাশ আইটেম। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভড অন ইনভেস্টমেন্ট, তুমি বলো দেখি এটা কি হবে? আমি তাতে করে বললাম, এটা বলো দেখি। ইন্টারেস্ট রিসিভড অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভড অন ইনভেস্টমেন্ট, তুমি কোথাও ইনভেস্ট করেছো সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছো, এটা তো নন অপারেটিং, এটা তো নন অপারেটিং ইনকাম। ব্যাস, তাহলে নন অপারেটিং ইনকাম, কথাটা কি বললাম? নন অপারেটিং ইনকাম। বলো, তোমার অঙ্কগুলো করে করে কি টাফ লাগছে জিনিসগুলো? বুঝতে পারলে ইজি লাগছে তো? বুঝতে পারলে কিন্তু খুব ইজি লাগবে। আমি বারবার বলবো মুখস্থ করবে না, অনেকে মুখস্থ করে, অনেকে মুখস্থ করে। আমি আমি লাস্ট কয়েক বছর ধরে পড়িয়ে দেখেছি স্টুডেন্ট প্রচুর মুখস্থ করে এই চ্যাপ্টার, আর সবচেয়ে ভয় পায় এই চ্যাপ্টার। তোমার লেভেলে ভয় না পেলেও কোনো রকম ভাবে উতরে গেল, এরপরে সবাই ভয় পায়, পারে না। ক্যাশ ফ্লো বলে তুমি করবো না, ছেড়ে দেবো। কারণ সেখানে আর মুখস্থ চলে না, সেখানে বোঝা চলে। তা তুমি যদি ভালো বুঝতে পারো তাহলে কিন্তু আগামী দিনে বেনিফিট পাবে, ফিউচারে বেনিফিট পাবে যদি তুমি বুঝতে পারো। বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, কনসেপ্ট। এই জন্য আমি তোমাকে ফার্স্ট ক্লাসটা কেন প্রোভাইড করেছি, ওটা হচ্ছে মেইন ক্লাস ছিল। ওই ক্লাসটা যে করে ফেলবে, তুমি শিওর ওই ক্লাস যে ভালো করে ফেলবে। ইভেন যারা কলেজে পড়ে তারাও ওই ক্লাসটা করে। ওই ক্লাস করার পর, হ্যাঁ বলো। না, থিওরি পার্ট না, ওখানে থিওরি পার্ট বেশি না, ওখানে হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটি। ওটা হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটি। তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি ক্লিয়ার না থাকলে ক্যাশ ফ্লো আসবে না। ওটা হচ্ছে মেইন কনসেপচুয়াল ক্ল্যারিটি। আচ্ছা, লাস্ট বলছে প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট, আমি কোথাও ইনভেস্ট করেছি সেখান থেকে প্রফিট হচ্ছে, আমি কোথাও ইনভেস্ট করি সেখান থেকে প্রফিট হচ্ছে, তাহলে এটাও তো ইনকাম। কি ইনকাম? নন অপারেটিং, তাই তো? নন অপারেটিং ইনকাম। তাহলে চলো অঙ্কটা করি। ওরা লিখে লিখে করাইনি, আমি লিখে লিখে করাচ্ছি, অঙ্কটা লিখে লিখে করাচ্ছি। প্রথমে লিখবো নেট প্রফিট বিফোর ট্যাক্স, লিখো নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম। নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম কত হচ্ছে? 2,23,500। নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম কত লিখলাম? 2,23,500। এর সাথে যোগ করব কি? নন ক্যাশ এন্ড নন অপারেটিং এক্সপেন্সেস। কি লিখলাম? নন ক্যাশ এন্ড নন অপারেটিং। কি কি বলেছিলাম বলো? আমি লিখে দিয়েছিলাম খাতায়, দেখো দেখো আমি লিখলাম না? ডেপ্রিসিয়েশন, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো কি কি লিখলাম। নন ক্যাশ আর নন অপারেটিং কোথায় গেল? এই দেখো, নন ক্যাশ এটা, নন ক্যাশ আর নন অপারেটিং এটা, 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 এই পাঁচটা, ঠিক আছে? পরপর পাঁচটা, পরপর পাঁচটা বলবে, ঠিক আছে? পরপর পাঁচটা। ডেপ্রিসিয়েশন কত? 42,000। ইন্টারেস্ট অন borrowings 8,400। Goodwill amortized 9,300। Loss on sale of machinery 9,000।
কি লিখো প্রিমিয়াম অন রিডেম্পশন অফ ডিবেঞ্চার। অ্যাড করো প্রিমিয়াম অন রিডেম্পশন অফ ডিবেঞ্চার। কত টাকা বলেছে? 3000 না? 42,000 plus 8,400 plus 9,300 plus 9,000 plus 3,000 কত হচ্ছে 71,700। 2,20,500 2,95,200। এবার এর থেকে মাইনাস করব, এর থেকে মাইনাস করব নন অপারেটিং ইনকাম। লিখো নন অপারেটিং ইনকাম। কি হবে? দুটো আইটেম আছে, একটা যে ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড রিসিভ অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড রিসিভ অন ইনভেস্টমেন্ট। কত টাকা দিয়েছে? 13,800 টাকা। আর কি প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট 6,000 টাকা। তো হচ্ছে 19,800 মাইনাস 19,800 কত হচ্ছে 2,75,400। 2,75,400 হয়ে গেল। এটাকে বলে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এটাকে বলে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। ঠিক আছে, হয়ে গেল, অঙ্কটা শেষ। হ্যাঁ বলো। হয়েছে টোকা? তেইশেরটা হলো, এই তো। এবার কি লিখেছে? হয়ে গেল, এত হয়ে গেল, পার্ট পার্ট হয়ে গেল, পার্ট পার্ট ধরে হচ্ছে। এবার বলছে ক্যালকুলেট ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। স্যার এটা কি করে বের করতে হয় ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন? আমি তোমাকে বলছি মন দিয়ে শুনবে, বা তুমি লিখতেও পারো। তোমার এই যেটা বেরোলো না অপারেটিং প্রফিট, যেটা বেরোলো অপারেটিং প্রফিট, যেটা বেরোলো তোমার অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, এর থেকে কি করতে হয় আগে দেখে নাও, তারপর কেন হয় পরে বলবো। আগে দেখে নাও কি করতে হয়। যোগ দেবে। দেখো আমি তোমাকে একটা কথা বলছি, এখানে লিখছি ছোট করে সিএ। সিএ মানে জানো তো কারেন্ট অ্যাসেটস, শুনছো তো? সিএ মানে কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে, কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে তোমার ক্যাশ কমে যাবে। কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে কেন হচ্ছে, এখন তুমি বলো না স্যার কেন হচ্ছে, কেন আমি একটু পরে বলছি, একটু ওয়েট করে বলছি। কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে ক্যাশ কমে যায়। তোমাকে এবার জিজ্ঞাসা করছি, আমি একটা পয়েন্ট লিখলাম, তোমাকে জিজ্ঞাসা করছি, বলো দেখি কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে ক্যাশ কমে যায়, তাহলে কারেন্ট অ্যাসেট কমে গেলে ক্যাশ কি হবে?
ক্যাশ বাড়বে। বুঝতে পেরেছো? একটা মনে রাখতে পারলে তোমার বাকিটা মনে থাকবে। দেখো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি এটা বুঝতে পারলে কি পারলে না? এখন তুমি আমাকে জাস্ট ৫ মিনিটের জন্য কোয়েশ্চেন করো না স্যার কারেন্ট অ্যাসেট বাড়লে কি করে ক্যাশ পাবো? ওটাই পরে বলছি। তুমি আগে বলো তুমি জানো, তুমি ধরো মনে করো তুমি জানো কারেন্ট অ্যাসেট বেড়ে গেলে ক্যাশ কমে যায়। তাহলে কারেন্ট অ্যাসেট কমে গেলে ক্যাশ বাড়বে এটা তো বুঝতে পেরেছো? কারণ উল্টো হয়ে যায়। আচ্ছা এবার বলো কারেন্ট অ্যাসেট কমে গেলে যদি ক্যাশ বেড়ে যায় তাহলে কারেন্ট লায়াবিলিটি কমে গেলে ক্যাশ কি হবে? ভালো করে বুঝে বলো, বুঝে বলো না। আরে তুমি তো একটু বুঝে বলো। কারেন্ট অ্যাসেটের উল্টো কারেন্ট লায়াবিলিটি হয়। কারেন্ট অ্যাসেট কমে গেলে যদি ক্যাশ বাড়ে তাহলে কারেন্ট লায়াবিলিটি কমে গেলে ক্যাশ কি হবে? কমবে। এটা বলো। আর তাহলে কারেন্ট লায়াবিলিটি কমে গেলে যদি ক্যাশ কমে তাহলে কারেন্ট লায়াবিলিটি বাড়লে ক্যাশ কি হবে? এটা হচ্ছে তোমার একটা বলতে পারো একটা মেন মন্ত্র, মূল মন্ত্র বলতে পারো। ক্যাশ ফ্লো। এটা সুন্দর করে কপি করে নাও। সুন্দর করে কপি করে এটা মেন মন্ত্র কিন্তু এটা মনে রাখতে হবে তোমাকে। এটা ছাড়া তুমি ক্যাশ ফ্লো উতরাতে পারবে না। এটা মেন মন্ত্র বলতে পারো। বুঝতে পারলে? এটা কিন্তু মাথায় রাখতেই হবে তোমাকে। বলো, বুঝতে পারলে কি পারলে না এই লেখাটা? তুমি যদি একটা মনে রাখবে যেকোনো ৪ টের মধ্যে যেকোনো একটা মনে রাখতে হবে। যেকোনো একটা মনে রাখবে আর কিচ্ছু মনে রাখতে হবে। বাকি ৩ টে পারবে না। একটা মনে থাকলে বাকি ৩ টে করতে পারবে কি পারবে না? বলো। একটা মনে রাখো বাকি হ্যাঁ, স্যার একটা মনে রাখার টেকনিকটা আমি তোমাকে শেখাচ্ছি। যেকোনো একটা টেকনিক। দেখো ৪ টেই শেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই। যেকোনো একটা টেকনিক শেখাচ্ছি তোমাকে। যদিও আমি সিওর তুমি ফার্স্ট ভিডিও ক্লিয়ারলি দেখোনি। আমি সিওর ফার্স্ট ভিডিও পুরো ক্লিয়ারলি দেখোনি। ফার্স্ট ভিডিওতে এটা সুন্দর করে এনালাইসিস করা ছিল। ফার্স্ট ভিডিওতে এগুলো সব এনালাইসিস করা ছিল। কোনটা প্লাস হচ্ছে কোনটা মাইনাস ডিটেইলস এ এনালাইসিস করা ছিল। যাই হোক আমি এখন সামনে বলে দিচ্ছি তোমাকে। ধরো 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 এটা ট্রেডিং অ্যাকাউন্ট। ধরো ট্রেডিং অ্যাকাউন্ট। ধরো এইদিকে লেখা আছে সেলস। ধরো ১০ লাখ টাকা সেল লেখা আছে। ঠিক আছে তো? সেল ধরো লেখা আছে ১০ লাখ টাকা। আমার কাছে এক্সাক্টলি না এখন ফিগারটা নেই। আমার কাছে করানো ছিল ওই যে তোমার ফার্স্ট ভিডিওতে করাইছিলাম না? যাই হোক আমি বলছি। সেল ১০ লাখ টাকা ছিল এখানে। সেল ১০ লাখ টাকা ছিল। এইবার ব্যালেন্স শিটে না ব্যালেন্স শিট দেখবে আমার যত মনে পড়ছে ক্যাশ লেখা ছিল ক্যাশ। ক্যাশ ১৫ লাখ। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি সেল। এই যে এখানে যে সেল আছে না পুরো সেলটাই ক্যাশে হয়েছে। পুরো সেলটাই ধরো ক্যাশে হয়েছে। পুরো সেলটাই ক্যাশেই বোঝার চেষ্টা করবে। ধরো আমি একটা বিজনেস করছি আমার বিজনেসে সমস্ত কাজ ক্যাশে হয়। কোনো ধারে হয় না। পুরো ক্যাশে হয়। তাহলে ক্যাশে যদি আমি পুরো ১০ লাখ টাকার মাল বেচি, ক্যাশে যদি পুরো ১০ লাখ টাকার মাল বেচি, ধরে নিলাম, ধরে নিচ্ছি বলছে। এখন তুমি আমাকে কোশ্চেন করো স্যার আপনি কথা দিয়ে পেলেন সেল ১০ লাখ টাকা। তুমি এখন জিজ্ঞাসা করবে স্যার আপনি কথা দিয়ে পেলেন ক্যাশে ১৫ লাখ লিখেছে। আমি ধরে নিচ্ছি কি বললাম? আমি ধরে নিচ্ছি। কি বললাম বুঝতে পারছো তো? আমি ধরে নিচ্ছি। আমি যদি ১০ লাখ টাকার গুডস যদি ক্যাশে বিক্রি করি তাহলে আমি মনে করছি আমার ক্যাশে আচ্ছা নাহলে ক্যাশে ১০ লাখ টাকাই ধরি। ক্যাশে ১০ লাখ টাকাই ধরি অসুবিধা করে ১০ লাখ টাকাই ধরি। ক্যাশে ১০ লাখ টাকা ধরি। আমি যদি ক্যাশেই ১০ লাখ টাকার গুডস বিক্রি করি আমার ক্যাশে ১০ লাখ টাকাই থাকবে। এবার সাপোজ ধরো কোশ্চেন উদাহরণটা চেঞ্জ করলাম। উদাহরণ চেঞ্জ করছি। ধরো ১০ লাখের মধ্যে ধরো আমি সেল করলাম ক্যাশে সেল করলাম ১ লাখ আর ধারে সেল করলাম ৯ লাখ। তাহলেও তো ১০ লাখ হচ্ছে হ্যাঁ কি না সেল? তাহলে আমি আগে যখন ক্যাশে গুডস বিক্রি করেছিলাম তখন আমার ক্যাশে ১০ লাখ থাকছিল। এখন আমি ক্যাশে বিক্রি করলাম ১ লাখ। তাহলে কি আমার ক্যাশে কি ১০ লাখ থাকবে? আলটিমেটলি না আগে ভালো করে মন দিয়ে শোনো কোশ্চেন শোনোনি কোশ্চেন না শুনে আনসার দিচ্ছি। আমি প্রথম দিই বলছি আবার বলছি। আমি তোমাকে অসুবিধা হলে আমি আরেকটা নিচে দেখিয়ে দিচ্ছি। নিচে আবার দেখিয়ে দিচ্ছি। ওটা একটা হলো ওটা ক্রেডিট আর একটা ধরো ক্যাশে দেখাচ্ছে। ধরো এখানে লিখলাম বাই সেলস ১০ লাখ।
ক্যাশে হয়েছে। আর এটা ব্যালেন্স শিট, অ্যাসেটে ক্যাশ লেখা আছে 10 লাখ। দেখো ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ? আগে আমার যখন আমি ক্যাশে পুরো গুডস বিক্রি করেছিলাম, তখন আমার ক্যাশে 10 লাখ থাকছিল। এখন ওইটাই ব্রেক করে দিয়েছি। আমি ক্যাশে বিক্রি করছি 1 লাখ আর ধারে বিক্রি করছি 9 লাখ। তাহলে এখন আমার ক্যাশে কত থাকা উচিত? ক্যাশে 1 লাখ থাকা উচিত। ক্যাশে 1 লাখ থাকবে। আচ্ছা। টোটাল তো 10 লাখ, ব্যালেন্সে 10 লাখই হতে হবে। আমি ক্যাশে গুডস বিক্রি করেছি 1 লাখ, তাই আমার ক্যাশে 1 লাখ এসেছে। আর ধারে কত বিক্রি করেছি? 9 লাখ। তো যাদেরকে ধারে গুডস বিক্রি করে তাদেরকে কি বলা হয়? ক্রেডিটে গুডস বিক্রি করলে? ডেটর্স। ডেটর্স তো অ্যাসেটে বসবে, তাহলে ডেটর্স হলো 9 লাখ। দেখেছো? আগেও ব্যালেন্স শিটে অ্যাসেটে 10 লাখ ছিল, এখনো 10 লাখ। কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল না ব্যাপারটা? ব্যাপারটা চেঞ্জ হলো তো? তাহলে দেখো, আগে কি আমার এই এখানে আগে কি আমার ডেটর্স ছিল এখানে? এখানে ডেটর্স ছিল তো? এখন ডেটর্স আসলো তো? ডেটর্স কি আমাদের কাছে? স্যার কারেন্ট অ্যাসেটস। হ্যাঁ কি না? ডেটর্স তো কারেন্ট অ্যাসেট, হ্যাঁ কি না? ডেটর্স কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট এখন, আগে ছিল না এখন আসলো। তাহলে বলতে পারি কারেন্ট অ্যাসেট বাড়ছে না কমছে? কারেন্ট অ্যাসেট বাড়ছে, তাই তো? কারেন্ট অ্যাসেট বাড়ছে। কারেন্ট অ্যাসেট আমার বাড়ছে। তাহলে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে, তাহলে ক্যাশে কি ইমপ্যাক্ট পড়লো? ক্যাশ কি ইমপ্যাক্ট পড়লো? ক্যাশ আগে ছিল 10 লাখ। ক্যাশে আগে ছিল 10 লাখ আর এখন ক্যাশে কত হলো? 1 লাখ। তাহলে ক্যাশ বাড়ছে না কমছে? ক্যাশ কমছে। তাহলে কি বুঝতে পারলাম? কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে ক্যাশ কি হয়? কমে তো? দেখো এখানে লিখেছি, কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ কমে, লিখেছি। এটাকে বলে কনসেপচুয়াল ক্ল্যারিটি, ঠিক আছে? আর ম্যাক্সিমাম স্টুডেন্ট সব মুখস্থ করে চলে যায়। কোনো এই কনসেপচুয়াল ক্ল্যারিটি না তোমার স্কুলে শেখাবে, ঠিক আছে? না স্কুলে শেখাবে না কোথাও শেখাবে, এটা হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটি। এই ক্ল্যারিটি জানলেই প্রত্যেক স্টুডেন্ট জানবেই না। আমি বলেছি অর্ধেক স্টুডেন্ট জানে না কেন কারেন্ট অ্যাসেট বাড়লে ক্যাশ কেন কমে যায়। এরকম সব কটার এক্সপ্লেনেশন হয়, সব কটার এক্সপ্লেনেশন হয়। কারেন্ট অ্যাসেট কমলে ক্যাশ বেড়ে যায়, কারেন্ট লাইবিলিটি কমলে ক্যাশ কমে যায়, কারেন্ট লাইবিলিটি বাড়লে তোমার ক্যাশ বেড়ে যায়। সব কনসেপচুয়াল ক্ল্যারিটি হয়, ঠিক আছে? এগুলো পুরোপুরি কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর দাঁড়িয়ে। এবার দেখো ওরা কি লিখেছে। এই দেখো কি লিখেছে, সব কি সব লিখেছে। এই দেখো রিজেন। এটা কিছু লেখে, এগুলো পড়তে হবে না, এগুলো তো নর্মাল, এগুলো দেখতে হবে না। এখানে দেখো কনসেপচুয়াল ক্ল্যারিটি রিজনটা কি দিয়েছে, ওরা কি জাস্টিফিকেশন দিয়েছে, কেন হয়, কেন প্লাস মাইনাস এর জাস্টিফিকেশন কি দিয়েছে। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, আমি এই মতো বললাম তো কারেন্ট অ্যাসেট যদি কমে যায়। আচ্ছা আমি কি বলেছি? কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়। স্যার কারেন্ট অ্যাসেট কমে গেলে একটু উদাহরণ বলুন। তুমি নিজেই ভাবো না কারেন্ট অ্যাসেট কমে গেলে কি হতে পারে। যে কোনো উদাহরণ চলে আসে। কারেন্ট অ্যাসেট যদি কমে যায়, ধরো না, এখানে ওরা কি উদাহরণ দিয়ে সেটাও দেখতে পারো, আমি যে উদাহরণ বলছি সেটাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বলছে সাপোজ ইনভেন্টারি ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার 1 লাখ, অ্যাট ক্লোজিং অফ দ্য ইয়ার 70,000। ধরো ইনভেন্টারি মানে স্টক, ইনভেন্টারি মানে স্টক। ওপেনিং মানে ধরো এটা 16 সাল আর এটা ধরো 17 সাল। ওপেনিং এর স্টক ছিল কত? 1 লাখ। আর ক্লোজিং এর স্টক ছিল কত? 70,000, ঠিক আছে? বুঝতে পারছো? ওপেনিং এ ছিল 1 লাখ, ক্লোজিং 70। ভালো করে বুঝবে কিন্তু, খুব সুন্দর করে বুঝবে, তুমি নিজে অ্যান্সার দিতে পারবে। সাচ ডিক্রিজ ইন ইনভেন্টরি, তাহলে এখানে ইনভেন্টরি কি হচ্ছে? ইনভেন্টরি কমে যাচ্ছে, তার মানে ইনভেন্টরি কমে যাচ্ছে মানে স্টক কমে যাচ্ছে, আর স্টক হচ্ছে আমার কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট তো কমে যাচ্ছে। সাচ ডিক্রিজ ইন ইনভেন্টরি সো ইনফ্লো ইন ক্যাশ ডিউ টু সেল অফ ইনভেন্টরি দে আর 30,000 অ্যাডেড টু। ও বাবা, ওরা তো কিছু দেখায়নি, ওরা তো শুধু জাস্ট বলে দিয়েছে কি হবে। ওরা তো শুধু বলে দিয়েছে কিচ্ছু, ওরা লজিকই দেখায়নি। আমি লজিক বলছি। স্টকে বছরের শুরুতে ছিল 1 লাখ, বছর শেষ হলো 70,000 টাকা। তাহলে কি হচ্ছে বলো দেখি? তোমার স্টক বাড়ছে না কমছে? স্টক কমছে। তাহলে স্টক যদি কমে, তুমি বলো তো স্টক কমা মানে কি? স্টক তোমার গোডাউনে যত স্টক কমবে, গোডাউনে যত স্টক কমবে তাহলে ক্যাশে কি ইমপ্যাক্ট পড়বে? ক্যাশ বাড়ছে। কেন বাড়ছে ভাবো, ভাবো না কেন বাড়ছে? মানে মুখস্থ না। দেখো আমার গোডাউনে যা মাল ছিল, গোডাউনে মাল যদি এখন কমতে থাকে, তো গোডাউনে মাল কমবে কি করে? গোডাউনে মাল কমবে, তখনই তো গোডাউনে মাল কমবে যখন আমার দোকানে কাস্টমার আসবে, কাস্টমারকে গুডস বিক্রি করে দেবো। আর কাস্টমারকে গুডস বিক্রি করলেই তো ক্যাশ আসবে, নাকি না? বুঝতে পারলে তো? এখানে এটাই বলেছে।
এখানে এটাই বলেছে স্টক যদি কমে যায় তাহলে ক্যাশ বাড়বে। আর এখানে বলছে ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি যদি বেড়ে যায়, স্যার কারেন্ট লাইবিলিটি বেড়ে গেলে কি হবে? কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি একটা উদাহরণ, ভালো উদাহরণ ক্রেডিটার্স, ভালো উদাহরণ ক্রেডিটার্স। কারেন্ট লাইবিলিটি ভালো উদাহরণ ক্রেডিটার্স। তো ক্রেডিটার্স যদি বেড়ে যায়, ক্রেডিটার্স বেড়ে যায় মানে, ক্রেডিটার্স বেড়ে যায় মানে যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে বলে ক্রেডিটার্স। ধরো আগে ক্রেডিটার্স আমার কাছে 1 লাখ টাকা পেত, তখন ধরো 2 লাখ টাকা পায়। তার মানে কি? তার মানে তার মানে ওদের কাছ থেকে এবছর যত টাকার গুডস ধারে কিনেছি তার থেকে কম পেমেন্ট করেছি, হ্যাঁ কি না? না হলে ক্রেডিটার্স কি করে 2 লাখ হলো? ক্রেডিটার্স ছিল 1 লাখ, এখন বেড়ে 2 লাখ হয়ে গেল। তাহলে ক্রেডিটার্স আগে যা ছিল 1 লাখ, এখন আরো 1 লাখ বেড়ে গেল। তার মানে এবছর আমি যত টাকার মাল কিনেছি সেই টাকা তো আমি পেমেন্ট করিনি, তার চেয়ে কম পেমেন্ট করেছি। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? কনসেপ্টটা ভালো করে বোঝো। ধরো তুমি আমার ক্রেডিটার্স, আমার বিজনেসে তুমি আমার দোকানে মাল সাপ্লাই করো, তো তুমি আমার কাছে 1 লাখ টাকা পেতে, ঠিক আছে তো? তাহলে এই বছর আমি আবার মাল কিনবো, মাল কিনলে তো আবার পেমেন্ট করবো। ধরো ধরো তুমি আমার কাছে 1 লাখ টাকা পেতে, আমি তোমার কাছ থেকে এবছর আরো 10 লাখ টাকার মাল কিনলাম। তো আমি যদি তোমাকে 10 লাখ টাকাই শোধ করে দিই, তাহলে তুমি আর আর পাবে কত আমার কাছে? 1 লাখ টাকা। এখানে কি তাই বলেছে? না স্যার তাই বলে। আমি যদি তোমাকে 9 লাখ টাকা পেমেন্ট করি, আমি যদি তোমাকে 9 লাখ টাকা পেমেন্ট করি, তাহলে কত পাবে? স্যার 11 থেকে 9 বাদে 2 লাখ টাকা। তার মানে কি তোমাকে আমি এবছর যত টাকার মাল কিনি সেই পেমেন্ট করেছি, নাকি তার বেশি করেছি না কম করেছি? তার মানে কি বুঝতে পারলে? ক্রেডিটার্স যদি বাড়ে তাহলে ক্যাশে কি ইমপ্যাক্ট পড়বে? ক্যাশ বাড়বে না কমবে? ক্যাশ কমছে। এই সরি, ক্যাশ বাড়ছে। ক্যাশ বাড়ছে, হ্যাঁ ঠিক, ক্যাশ বাড়ছে। কারণ ক্রেডিটার্সকে যদি ক্রেডিটার্সকে এখানে বলছে ক্রেডিটার্স যদি বাড়ে, কারেন্ট লায়াবিলিটি যদি বাড়ে, তার মানে কি? আমার টাকাটা সেফ থাকছে। মানে আমাকে এখন টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আমি এবছর তোমার থেকে 10 লাখ টাকার মাল কিনে 9 লাখ টাকা পেমেন্ট করলাম। তাহলে তুমি 1 লাখ টাকা কম পেমেন্ট করলাম। আর কম পেমেন্ট করলাম মানে তোমার ক্যাশ বেড়ে গেল। ঠিক না? এইভাবে তোমাকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। মুখস্থ করে ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এইটা হচ্ছে আমি যে ফার্স্ট ক্লাসটা করেছি, দেখবে লাস্টের দিকে এটা বুঝিয়েছি। ফার্স্ট ক্লাসের একদম লাস্টের দিকে এটা বোঝানো ছিল। ট্রেডিং পিএল করে বুঝিয়েছিলাম। একদম ফার্স্ট ক্লাসের লাস্টের দিকে সুন্দর করে বোঝানো ছিল। তুমি যদি ভালো করে ওই ক্লাসটা দেখো, ওর তো পুরো মানে বলছি কি এই চ্যাপ্টারে কিছু নেই। ক্যাশ ফ্লোর মতন সোজা চ্যাপ্টার কিছু হয় না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে সবচেয়ে টাফ চ্যাপ্টার এটা। অনেকের কাছে টাফ চ্যাপ্টার লাগে, আবার অনেকে খুব ইজি লাগতে পারে। কেন বলতো? যারা মুখস্থ করে। অনেকে মুখস্থ করে ক্যাশ ফ্লো। ওর মুখস্থ করে এগুলো এড হবে, এগুলো লেস হবে। তো এইগুলো সব বলে দিলাম তোমাকে। আমি তাহলে নেক্সট ডে এটা পড়াবো, এগুলো ভালো করে দেখে নেবে। আমি বারবার বলছি, আবার নতুন অঙ্ক পড়ার আগে তুমি পারলে ফার্স্ট ক্লাসটা আরো একবার দেখবে। ফার্স্ট ক্লাসটা আরো একবার দেখবে, তাহলে কি বারবার ক্লিয়ার হবে। কিন্তু বারবার বলছি, যত নতুন নতুন অঙ্ক করাবো তত বুঝতে ওই জিনিসেই সব আছে। আমি ওই ক্লাসটা সমস্ত অঙ্কের একটা রিভিশন ক্লাস তৈরি করে রেখেছি, যাতে সব বোঝা যায়। আমি পরের দিন থেকে 24 থেকে অঙ্ক স্টার্ট করবো। ঠিক আছে তো? 24 থেকে আরম্ভ করবো। 24 এখানে অপারেটিং এর কটা আছে? অপারেটিং বেশি নেই। অপারেটিং এর কটা আছে এখানে? 27 অব্দি আছে। কিন্তু আরো আছে অপারেটিং। অপারেটিং এ 35 অব্দি আছে। আমি পরের দিন 20 কত থেকে বললাম আরম্ভ করবো? 24 না? 24 থেকে পরের দিন স্টার্ট করি। এগুলো দেখে নেবে ভালো করে।